দেখুন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এডুকেশনের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং কমন টপিক। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা হচ্ছে কি বৃদ্ধি ও বিকাশ। যখন আমরা বৃদ্ধির কথা বলছি, বৃদ্ধি মানে গ্রোথ, তাহলে গ্রোথ কোনটা? দেখুন, একটা বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চাটা কি একটা ছোট্ট থাকে না? বা আমরা যখন জন্ম হয়েছিলাম আমরা কতটুকু ছিলাম? বাট যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই দিনের আমরা আর আজকের আমরার মধ্যে যদি আমরা দেখি, আমরা কি দেখি? অনেক ডিফারেন্সেস দেখি, অনেক পার্থক্য দেখি, তাই না? হ্যাঁ বা না? অনেক ডিফারেন্সেস দেখি, অনেক পার্থক্য দেখি। এখন এই যে পার্থক্যগুলো যদি আপনারা লক্ষ্য করেন, কিছু কিছু পার্থক্য আছে যেগুলোকে আমরা সংখ্যা দ্বারা মেজার করি। সংখ্যা দ্বারা মেজার করতে পারি কিছু পার্থক্যকে। যেমন যে স্যার আমাদের হাইট বেড়েছে, আমাদের ওজন বেড়েছে, এগুলোকে কি আমরা সংখ্যা দ্বারা মেজার করি। বা আমাদের সাইজটা বড় হয়ে গেছে, কতটুকু ছিলাম কত বড় হয়ে গেছে, এগুলোকে সংখ্যা দ্বারা মেজার করি। তাহলে যেই পরিবর্তনগুলোকে আমরা কেবল সংখ্যা দ্বারা মেজার করি তাকে আমরা কি বলবো? গ্রোথ বলবো। ঠিক আছে, গ্রোথ বলবো। তাহলে কি বলা হয়েছে? গ্রোথ মিনস ইনক্রিজ ইন সাইজ, হাইট অ্যান্ড ওয়েট। ইট ইমপ্লাইজ দ্য গ্রোথ অফ হার্ট, ব্রেন, মাসেল অ্যান্ড বডি। বৃদ্ধি হলো আকার, দৈর্ঘ্য এবং ওজনের পরিবর্তন। মানে আমাদের শরীরের বিভিন্ন অংশের যে আকারে পরিবর্তন ঘটছে, দৈর্ঘ্যে পরিবর্তন ঘটছে, ওজন পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? গ্রোথ বলবো। ক্লিয়ার? সবাই নর্মালি যদি বুঝে যান তাহলে নর্মালি এরকম একটা থামস আপ দিবেন। এক্স্যাক্টলি, এবার থামস আপ দিবেন, তাহলে আমি বুঝবো। ওকে, এখানেও মাইক অন করে বলার দরকার নেই। ওকে, তাহলে দেখুন গ্রোথ কি? গ্রোথকে বলা হয়েছে পার্ট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের একটা পার্ট। কেন বলা হয়েছে একটু পরে আমরা বুঝবো, এই পয়েন্টটাকে আমি একটু পরে বোঝাচ্ছি কেন বলা হলো। বলছে গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জ। আমাদের মধ্যে যেটা সংখ্যাগত পরিবর্তন হয় সেটাই হচ্ছে কি গ্রোথ। বললো গ্রোথকে আমরা মেজার করতে পারি, মানে মাপতে পারি। যেমন দেখুন, একটা বাচ্চা জন্মর সময় আমরা দেখি তার ওয়েট কত হলো, দেখলাম যে 3 কেজি হয়েছে বাচ্চাটার ওয়েট। 1 মাস যেতে না যেতেই বাইরে থেকে আসে, পৌরসভা থেকে আসে, এসে বলে দেখি বাচ্চার ওয়েটটা কত হলো। তার মানে কি সহজেই আমরা গ্রোথকে মেজার করতে পারি। আমাদের হাইট সহজেই আমরা মেজার করতে পারি। ইট ইজ নট এ লাইফ লং প্রসেস। আপনারা জানেন এটা লাইফ লং না, সারা জীবনব্যাপী হয় না। এটা কি কন্টিনিউয়াস না, এটা কন্টিনিউয়াসও না যে সারা জীবনব্যাপী চলবে, তাও না। একটা সময় পরে গিয়ে যখন আমরা ম্যাচুরেশনে পৌঁছে যাই, আমাদের প্রত্যেকটা অঙ্গের একটা পোটেনশিয়াল থাকে। সেই পোটেনশিয়ালে পৌঁছানোটা হচ্ছে ম্যাচুরিটি। তো যখনই আমরা সেই ম্যাচুরিটিতে পৌঁছে যাই তখন আমাদের কি হয়? গ্রোথটা থেমে যায়। ওকে, সেই গ্রোথটা কি হয়? থেমে যায়। যেমন আমরা যে লম্বা হচ্ছি, এখন আমরা যে বয়সে আছি, আশা করি সবাই চেষ্টা যদি করিও আমাদের হাইট আর বাড়াতে পারবো না। ওকে, আমাদের হাইটটা ফিক্সডই থাকবে। তাহলে গ্রোথ কি হচ্ছে? একটা সময় গিয়ে থেমে যাচ্ছে। ওকে, বলেছে কি ইমপ্রুভমেন্ট ইন দ্য স্ট্রাকচার অফ ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। আমাদের বডির বিভিন্ন পার্টগুলো স্ট্রাকচারে ইমপ্রুভমেন্ট হওয়াটাকে বলেছে গ্রোথ। কেন বললো? যেমন আমার হাত, সবাই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, যেমন স্ক্রিন যেমন দেখতে পাচ্ছেন, স্ক্রিনের সাথে সাথে আমার যে ভিডিওটা অন আছে দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন সবাই। আমার হাতটা দেখতে পাচ্ছেন তো সবাই? আমার হাতটাকে দেখতে পাচ্ছেন সবাই আশা করি। ভাবুন তো, আমার হাতটা যদি এরকম ব্যাকা থাকতো, এটা আমার নর্মাল হাত, এই হাতটা আমার নর্মাল, তাহলে হাতটা যদি আমার ব্যাকা হতো তাহলে বলতেন না যে স্যার হাতের স্ট্রাকচারটা ঠিক নেই? কি বলতেন কি বলতেন না যে স্যারের হাতের স্ট্রাকচারটা ঠিক নেই, স্ট্রাকচারে প্রবলেম, গঠনগত প্রবলেম আছে? তাহলে যদি গঠনগত প্রবলেম থাকে তাহলে সেটা রিলেটেড কার সাথে? গ্রোথের সাথে। তাহলে কোনো দেহের কোনো অঙ্গের কোনো একটা অংশের যদি স্ট্রাকচারে প্রবলেম থাকে তাহলে সেটা প্রবলেম কোথায়? প্রবলেমটা হয়েছে গ্রোথে। ক্লিয়ার হলো এতটুকু? দেখুন তো এই স্লাইডে কোনো সমস্যা? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এখন বলছে ডেভেলপমেন্ট। দেখুন গ্রোথ আমরা কি দেখলাম যে আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর মধ্যে যেগুলো সংখ্যা দ্বারা মেজার করি, শুধুমাত্র সংখ্যা দ্বারা মেজার করি, সেগুলোকে আমরা বলছি গ্রোথ। বাট কিছু কিছু পরিবর্তন এমন আছে যেগুলোকে আমরা সংখ্যা দ্বারা মেজার করতে পারি না। কি দ্বারা মেজার করি? কোয়ালিটি দ্বারা মেজার করি। কোয়ালিটি দ্বারা মেজার করি। অথবা কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি, দুটোই প্রয়োজন। শুধু কোয়ান্টিটি হলে হবে না, শুধু কোয়ালিটি হলে হবে না, দুটোই প্রয়োজন।
তাহলে যেই পরিবর্তনগুলোর মধ্যে কোয়ালিটিও শুধু কোয়ালিটিভ চেঞ্জ হচ্ছে, অথবা যেই পরিবর্তনে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দু ধরনের চেঞ্জই একসাথে ঘটছে, সেই ধরনের পরিবর্তনগুলোকে আমরা বলবো ডেভেলপমেন্ট। যেমন দেখুন, ছোটবেলা থেকে যখন আমরা বড় হলাম, আমরা জানতাম যে কার সাথে কিভাবে বিহেভ করতে হয়, কাকে কিভাবে ডাকতে হয়, কার সাথে কিভাবে ব্যবহার করবো আমরা জানতাম। দেখবেন একটা বাচ্চা যখন কথা বলা শিখে সবাইকে তুই তামারি করে কথা বলে না, তুই এদিকে যা, তুই যা রে, কি বলে না বলে। বাট এই বাচ্চারাই যখন বড় হচ্ছে, ও শিখছে কাকে তুই বলবে, কাকে তুমি বলবে, কাকে আপনি বলবে। তার মানে এটা কি হচ্ছে, ওর ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এখানে দেখুন কোয়ালিটেটিভ চেঞ্জ ঘটছে ওর মধ্যে, যেগুলোকে আমরা সংখ্যা দ্বারা না গুণ দ্বারা মেজার করি। তাহলে এটা কি ডেভেলপমেন্ট, ওর সামাজিক বিকাশ ঘটছে, ওর সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। আবার কিছু কিছু পরিবর্তন এমন থাকবে যেখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটো চেঞ্জই প্রয়োজন। শুধু যদি কোয়ান্টিটেটিভ চেঞ্জ হয় বা শুধু যদি কোয়ালিটেটিভ চেঞ্জ হয়, তাহলে সেখানে ডেভেলপমেন্ট হবে না। দুটো পরিবর্তন হলেই তাহলেই সেখানে ডেভেলপমেন্ট হবে। যেমন দেখুন, আচ্ছা, ছোটবেলায় আমরা যতটুকু আমাদের ছোট ছোট পা থাকে, আজকে ভাবুন তো আমাদের পাটা যদি আজকের দিনে যদি অতটুকু হয়ে যায়, আমরা কি হাঁটতে পারবো? এত বড় শরীরটা নিয়ে হাঁটতে পারবো? হাঁটা তো আমরা শিখেছি, বাট কালকে থেকে যদি আমাদের পাটা ছোট হয়ে যায়, হাঁটতে পারবো না। আবার দেখুন, কেউ কোনোদিন হাঁটা প্র্যাকটিস করেনি, সে সারা জীবন কোলে কোলে বড় হয়েছে, তাহলে তার হাত পা যে রয়েছে, পাতে একটা সময় পরে বড় হতে শুরু করবে, কিন্তু সেই মানুষটাকে হাঁটা শিখবে? কখনোই শিখবে না। তাহলে এই যে আমরা হাঁটা শিখেছি, এখানে দেখুন পায়ের কি হয়েছে, গ্রোথ হয়েছে, পাটা সাইজে, হাইটে, আকারে একটা শেপে এসেছে, বৃদ্ধি পেয়েছে। আবার হাঁটা শেখাটাকে আমরা প্র্যাকটিস করেছি, তাহলে সেখানে কি হয়েছে, শুধু কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে। আবার পায়ের যে বৃদ্ধি হয়েছে সেখানে কোয়ান্টিটেটিভ চেঞ্জ হয়েছে। তাহলে হাঁটা শেখাতে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথ চেঞ্জেস ঘটেছে। ওকে, তাহলে এটার জন্য কি হচ্ছে, দেখুন ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে ডেভেলপমেন্ট যেমন শুধু কোয়ালিটেটিভ হতে পারে, আবার কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথও হতে পারে। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের যে পরিবর্তনগুলো হয় শুধু কোয়ালিটেটিভ হয় বা কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ বোথ হতে পারে। যেহেতু কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুটো একসাথে হলে সেটাকে আমরা ডেভেলপমেন্ট বলছি। এখন এই ডেভেলপমেন্টের মধ্যে যেই পরিবর্তনটা কেবল কোয়ান্টিটেটিভ, মানে ডেভেলপমেন্টের মধ্যে যেই পরিবর্তনটা শুধু কোয়ান্টিটেটিভ হয়, তাকে আমরা ডেভেলপমেন্ট না বলে কি বলি, গ্রোথ বলি। যেই পরিবর্তনটা ডেভেলপমেন্টের মধ্যে যেই পরিবর্তনটা শুধু কোয়ান্টিটেটিভ, অনলি কোয়ান্টিটেটিভ, সেটাকে আমরা ডেভেলপমেন্ট না বলে কি বলি, গ্রোথ বলি। ওকে, ডেভেলপমেন্ট না বলে কি বলি, গ্রোথ বলি। এই জন্যই তখন বলা হয়েছিল যে গ্রোথ ইজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টের একটা অংশ হলো কি, গ্রোথ। ওকে, এখন দেখুন ডেভেলপমেন্ট কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ বোথ হতে পারে। আচ্ছা, ডেভেলপমেন্ট কি ইজি টু মেজার? সহজে কি আমরা মেজার করতে পারি? একটা বাচ্চা স্কুলে ভর্তি হলো, 15 দিন পর বাচ্চার মধ্যে কি পরিবর্তন হলো? বাচ্চার মধ্যে শিক্ষাগত কি পরিবর্তন হলো? সেটা কি কোয়ান্টিটেটিভ চেঞ্জ হবে না কোয়ালিটেটিভ চেঞ্জ হবে? ভাবুন তো, বাচ্চার শিক্ষাতে কি পরিবর্তন হলো, শিক্ষাগত যোগ্যতায় কি পরিবর্তন হলো, সেটা নিশ্চয়ই কোয়ালিটেটিভ চেঞ্জ হবে। তাহলে 7 দিন 10 দিনে কি আমরা বুঝতে পারবো? 7 দিন 10 দিনে কি বোঝা যাবে যে বাচ্চার মধ্যে কতটা শিক্ষাগত পরিবর্তন হলো? অবভিয়াসলি পারবো না। 7 দিন 10 দিনে স্যার সম্ভব না, 6 মাস 1 বছর সময় দিতে হবে। তাহলে ডেভেলপমেন্ট কখনোই ইজি টু মেজার না, এটাতে কি সময় লাগবে। বাট ডেভেলপমেন্ট কি কন্টিনিউয়াস প্রসেস, সারা জীবনব্যাপী হয়, মানে মৃত্যুর আগ পর্যন্ত ডেভেলপমেন্ট হতে পারে। ইট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস, যেই কাজটা খুব ধীরে ধীরে হয় তাকে বলা হয় গ্র্যাজুয়াল। ঠিক আছে, ডেভেলপমেন্ট কি হবে, ধীরে ধীরে হবে। ডেভেলপমেন্ট কি হয়, ধীরে ধীরে হয়। দেখুন, এর আগে যখন আমরা পড়লাম, আমাদের শরীরের কোনো একটা অঙ্গের মধ্যে যদি স্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হয়, তাহলে শুধু যদি স্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হয়, সেটাকে আমরা কি বলতাম, সেটাকে আমরা বলতাম গ্রোথ। আর যদি স্ট্রাকচারের সাথে সাথে যদি ফাংশনেও যদি ইমপ্রুভমেন্ট হয়,
ফাংশনও যদি ইমপ্রুভমেন্ট হয় তাকে বলবো ডেভেলপমেন্ট। ফাংশন মানে কি? কাজ, সেটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। অনেক সময় আপনারা দেখেছেন যে কোনো একটা ছেলে বা মেয়ের ছোটবেলা থেকে হাতটা বেঁকা, বাট ও সেইভাবেই লেখা শিখেছে, হয় না? অনেকের হাত নেই, পা দিয়েই লেখা শিখেছে। অনেকের হাতটা আছে কিন্তু হাতটা বেঁকা, কিন্তু সেইভাবেই ও লেখা শিখেছে এবং সুন্দর লেখে। তার মানে কি? ওর হাতের স্ট্রাকচারে প্রবলেম আছে, বাট ফাংশনিং এ প্রবলেম নেই। ফাংশনও ঠিকঠাক করছে, মানে হাতের যেটা কাজ সেটাও ঠিকঠাক করছে। ওকে, তাহলে যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলবো, ডেভেলপমেন্টের স্ট্রাকচারটাও দেখতে হবে প্লাস ফাংশনও দেখতে হবে। ফাংশনটা হচ্ছে কিনা, মানে হাত দিয়ে যে কাজটা করার কথা সেটাও ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমরা যখন ডেভেলপমেন্টের কথা বলছি, ডেভেলপমেন্ট কি? ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টারাকশন অফ বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে আমাদের যে ডেভেলপমেন্ট এবং গ্রোথটাও যেটা আমরা বলছি, গ্রোথও কি হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই দুটোর উপরে নির্ভর করে। গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোই কি হেরিডিটি, বংশগতি এবং পরিবেশ তার উপর নির্ভর করে। যেমন দেখুন, আজকে গ্রোথ, আমরা জন্মগতভাবে জিনগতভাবে আমাদের মধ্যে কতটুকু আমরা লম্বা হব তার একটা প্রভাব আমরা জিনগতভাবে পাই, পোটেনশিয়াল পাই। বাট আমরা দেখেছি বিভিন্ন ব্যায়াম করার মাধ্যমে বা বিভিন্ন নিউট্রিশন খাবার মাধ্যমে আমরা তার মধ্যে পরিবর্তন আনতে পারি। তাহলে গ্রোথ শুধু যে বংশগতির উপর নির্ভর করে তা না, অবশ্যই এনভায়রনমেন্টের উপরও নির্ভর করবে। তেমনি আমাদের ডেভেলপমেন্টও বংশগতির উপর নির্ভর করে, এনভায়রনমেন্টের উপরও নির্ভর করে, বংশগতির উপরও নির্ভর করে। যে আমরা জিনটা কিরকম পাচ্ছি সেই জিনের উপর আমাদের ডেভেলপমেন্ট নির্ভর করবে। অনেক সময় আপনারা দেখেছেন যে মা বাবার মধ্যে কোনো সমস্যা আছে, সেই সমস্যাটা ছেলে বা মেয়ের মধ্যে ট্রান্সফার হচ্ছে এবং তার ফলে কি হয়, ছেলে বা মেয়ের মধ্যে কোনো ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ডেভেলপমেন্টও মনে রাখবেন হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোর উপরই নির্ভর করে। যে প্রোডাক্ট অফ ইন্টারাকশন অফ বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা একটা ডাইরেক্ট প্রশ্ন আসে অনেক সময়, যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্টারাকশন অফ বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। দেখুন তো এতটুকু কারো কোনো অসুবিধা? নেক্সট, এখন আমরা পড়বো যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কিছু প্রিন্সিপাল। ডেভেলপমেন্ট করবো, ডেভেলপমেন্টের মধ্যেই গ্রোথ থাকে। ডেভেলপমেন্টের কিছু প্রিন্সিপাল, এই প্রিন্সিপালগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। যেমন প্রথম যে প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ সিফালোকয়েডাল অ্যান্ড প্রক্সিমোডিস্টাল। এই টার্মগুলো সবাই ইংলিশে মনে রাখবেন, সিফালোকয়েডাল, প্রক্সিমোডিস্টাল, এগুলোর বাংলাতে যাবেন না, এগুলো যেরকম আছে সেইভাবে মনে রাখুন। দেখুন, সিফালো মানে হচ্ছে হেড, মাথা, কয়েডাল মানে হচ্ছে টই, পায়ের পাতা। তাহলে ডেভেলপমেন্ট কি হয়, মাথা থেকে পায়ের দিকে যায়, মাথা থেকে পায়ের দিকে যায়, ডেভেলপমেন্ট মাথা থেকে পায়ের দিকে যায়। আপনারা লক্ষ্য করবেন একটা বাচ্চার যখন জন্ম হয় শরীরের তুলনায় মাথাটা বড় মনে হয়, শরীরের তুলনায় মাথাটাকে দেখে বড় মনে হয়। কেন? তখন ডেভেলপমেন্ট প্রথমে কোথায় হয়, ব্রেন থেকে শুরু হয়, ধীরে 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 সেটা শরীরের নিচের অংশে যায়। তাহলে যদি কখনো প্রশ্ন আসে ডেভেলপমেন্ট কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, কি বলবো? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডাউনওয়ার্ড। ক্লিয়ার? যেহেতু হেড থেকে টই মানে মাথা থেকে পায়ের দিকে যায়। ওকে, এটা হচ্ছে, এই প্রিন্সিপালটাকে বলা হয় সিফালোকয়েডাল, সিফালোকয়েডাল মাথা থেকে পায়ের দিকে। আরেকটা প্রিন্সিপাল হচ্ছে প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে যায়, ফ্রম সেন্টার টু পেরিফেরাল, পেরিফেরাল মানে বাইরের দিকে, মানে ভেতরের অঙ্গে, আমাদের শরীরের ভেতরের অঙ্গ আগে ডেভেলপড হবে, কোন একটা অংশের ভেতরটা আগে ডেভেলপড হবে, সেটা ভেতর থেকে বাইরের দিকে যাবে, এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল। পরীক্ষায় খুব বেশি পসিবিলিটি একটা প্রশ্ন এখান থেকে দেয়, সিফালোকয়েডাল আর প্রক্সিমোডিস্টাল থেকে। ওকে, নেক্সট, ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ প্যাটার্ন। আমাদের প্রত্যেকের ডেভেলপমেন্টে যেটা প্যাটার্ন সেটা একই রকম হবে। তার মানে কি, একটা বাচ্চা, আমরা, আপনি বা আগামীতে যে বাচ্চাগুলো আসবে সবার আগে বাচ্চাগুলো বসাই শিখবে, ঠিক আছে? তারপরে হামাগুড়ি দেওয়া শিখবে, তারপরে কিছু ধরে দাঁড়ানো শিখবে, তারপরে দৌড়ানো শিখবে। এই সিকোয়েন্সেই ডেভেলপমেন্ট হবে এবং এই সিকোয়েন্সটা কি সবার জন্য ইউনিক না, সরি ইউনিভার্সাল। সবাই আমরা এটাই হয়েছি,
কেউ বলতে পারবেন না যে স্যার প্রথমে আমি হামাগুড়ি দেওয়া শিখেছি, তারপরে স্যার আমি বসা শিখেছি। কোনোদিনও হবে না। সবসময় আগে বসাই শিখবে, তারপরে হামাগুড়ি, তারপরে কিছু ধরে দাঁড়ানো, তারপরে দাঁড়ানো, তারপরে হচ্ছে দৌড়ানো শিখবে। এই সিকোয়েন্সই সবার ফলো হবে। তাই বলেছে কি ইউনিফর্মিটি অফ প্যাটার্ন, সিকোয়েন্সটা সবার সেম থাকে, বাট ল্যাক অফ ইউনিফর্মিটি ইন দ্য ডেভেলপমেন্ট রেট, গতিতে ভিন্নতা থাকবে। আমি যেই বয়সে বসা শিখেছি, যেরকম বসা শিখেছি, আপনি ঠিক সেই বয়সে ততটাই বসা শিখবেন জরুরি না। তার মধ্যে কি থাকবে, ভেরিয়েশন থাকবে। সেটা কি হবে, ইউনিক হবে। আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কখনোই সেম হবে না। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, দেখুন ডেভেলপমেন্ট যেহেতু বলছি, ডেভেলপমেন্টের মধ্যে কি থাকে, কন্টিনিউশন থাকে, ধারাবাহিকতা থাকে। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত বৈষম্য থাকবে। আমার ডেভেলপমেন্ট যেভাবে হবে আপনার ডেভেলপমেন্ট সেম হবে না। আজকে আমরা ক্লাস করছি 3 মাস, আমরা সবাই পড়বো, আমি হয়তো আপনাদের পড়াচ্ছি 3 মাসই। 3 মাসে সবার ডেভেলপমেন্ট আমি কখনোই বলতে পারি না এক্স্যাক্টলি সেম হবে। কারো তুলনায় কারো বেশি হবে বা কারো তুলনায় কারো কম হবে। প্রিন্সিপাল অফ জেনারেল টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক মানে দেখুন আমার হাতটা সবাই দেখতে পাচ্ছেন, আমার হাত। একটা বাচ্চা, যেমন আমার মেয়ে এখন 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস ওর বয়স, ঠিক আছে। এখনো যখনই কোনো একটা কাজ করতে যায় ও কি করে, যদি কোনো সুইচ দিতে যায় ও কি করে 5টা আঙ্গুল দিয়ে সুইচ দেয়, 5টা আঙ্গুল দিয়ে সুইচ দেয়। বাট আমরা কি 5টা আঙ্গুল দিয়ে সুইচ দেই না 1টা আঙ্গুল দিয়ে সুইচ দেই? অবভিয়াসলি 1টা আঙ্গুলকে ব্যবহার করি। তাহলে দেখুন পুরো হাতের ডেভেলপমেন্ট আগে হচ্ছে, পুরো জেনারেলটা ডেভেলপ হচ্ছে। যে কোনো কাজে আমরা জেনারেল ভাবে কাজ করতে যাচ্ছি, পুরো হাতটা, যে কোনো কাজে পুরো হাতটাকে নিয়ে যাচ্ছি। বাট ধীরে ধীরে আমরা শিখছি কখন বুড়ো আঙ্গুল দিয়ে কাজ করতে হবে, কখন আমাদের এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কাজ করতে হবে। আমরা ধীরে ধীরে শিখছি কোন আঙ্গুলের কাজ কখন হবে। যেমন কারো যদি 2 দিন পরে বিয়ে হয়, ধরুন আপনাদের কারো কাছে বিয়ে হলো, নিশ্চয়ই যখন আংটি বদল করতে যাবেন, আংটি দিতে যাবে, এনগেজমেন্ট হবে, নিশ্চয়ই বুড়ো আঙ্গুলটা বাড়িয়ে দিবেন না যে বুড়ো আঙ্গুলটায় আংটি পরাও, তাই না? সবাই রিং ফিঙ্গারই দিবেন, কি হ্যাঁ বা না? তার মানে আমরা ধীরে ধীরে শিখবো, আমরা ধীরে ধীরে শিখতে পারি। কি শিখি, যে জেনারেল থেকে স্পেসিফিকে যায়, যে কোন জিনিসের জন্য ঠিক স্পেসিফিক কোন জিনিসটা কাজে লাগবে। প্রিন্সিপাল অফ গ্রস মোটর টু ফাইন মোটর, দেখুন গ্রস মোটর মানে হচ্ছে বড় অঙ্গ। কোনো একটা, আমরা যদি বলি পুরো হাতটা যদি আমার গ্রস মোটর হয়, পুরো হাত, আমাদের পুরো হাতটা যদি গ্রস মোটর হয়, ফাইন মোটর হচ্ছে ছোট অঙ্গ। তাহলে আমাদের আঙ্গুলগুলোকে আমি বলতে পারি ফাইন মোটর। ওকে, আমার পুরো হাতটা যদি আমার গ্রস মোটর হয়, গ্রস মোটর মানে হচ্ছে বড় অঙ্গ, ফাইন মোটর মানে ছোট অঙ্গ। তাহলে ডেভেলপমেন্ট কি হবে, সবসময় বড় অঙ্গ থেকে ছোট অঙ্গের দিকে যাবে, বড় অঙ্গ থেকে ছোট অঙ্গের দিকে যাবে। প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশন মানে একটা স্টেজে আজকে আমাদের ডেভেলপমেন্ট কি হচ্ছে, পরবর্তী স্টেজে যে ডেভেলপমেন্ট হবে সেটাকে প্রভাবিত করবে। যেমন আজকের ক্লাসে যারা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদি জিনিস বুঝবেন, হয়তো পরবর্তী ক্লাসে যখন আমি বিভিন্ন জিনিস পড়াতে যাব, দেখবেন আজকের ক্লাসের পড়াগুলো আপনাদের হেল্প করবে। একটা বাচ্চা 5-এ কোনো পড়াশোনা করালাম না, ওকে 4 থেকে ডাইরেক্ট 6-এ পড়ালাম, তাহলে ওর ডেভেলপমেন্ট যেভাবে হবে, একটা বাচ্চা যে কন্টিনিউশনে যাচ্ছে 4, 5, 6, তার ডেভেলপমেন্ট একই রকম হবে না। 5-এর পড়া থেকে যখন 6-এর পড়ায় যাবে, নিশ্চয়ই 6-এর পড়া 5-এর পড়ার সাথে রিলেটেড থাকবে। তাহলে যে কোনো স্টেজে ডেভেলপমেন্ট কি হয়, একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড হয়। প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি, দেখুন ডেভেলপমেন্টকে, গ্রোথ এবং ডেভেলপমেন্টকে আমরা কি প্রেডিক্ট করতে পারি, আমরা অনুমান করতে পারি যে একটা বাচ্চার কিরকম গ্রোথ হতে পারে কোন বয়সে। আমরা বলি না যে 6 মাস বয়স হয়েছে তার মানে এই বয়সে তো ও বসা শেখার কথা, 1 বছর হয়েছে তাহলে তো হাঁটা শিখে যাওয়ার কথা, বা দাঁড়ানো শেখার কথা, এত বছর বয়স হয়েছে তাহলে এতগুলো দাঁত ওঠার কথা। তাহলে আমরা তো প্রেডিক্ট করতে পারছি। তাহলে প্রিন্সিপাল অফ প্রেডিক্টিবিলিটি। প্রিন্সিপাল অফ ইন্টারাকশন অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা অলরেডি একটু আগে আলোচনা করলাম। প্রিন্সিপাল অফ ইউনিক ডেভেলপমেন্ট, ইউনিক, আমাদের যে ডেভেলপমেন্ট হবে সেটা সবার ক্ষেত্রে আলাদা আলাদা রকম হবে, কারো ক্ষেত্রে সেম হবে না। আমার ডেভেলপমেন্ট যেরকম হবে, যতটা হবে, যেই মুহূর্তে যতটা হবে, আপনাদের হুবহু সেম হবে না, তার মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই থাকবে। প্রিন্সিপাল অফ ইরিভার্সিবিলিটি, দেখুন এই ইরিভার্সিবিলিটি পয়েন্টটা আমি বিভিন্ন বইয়ে এখন যখন আগে পড়েছিলাম, এস কে মঙ্গলের বই মেনলি আমি ফলো করি,
সেখানে ইরিভার্সিবিলিটি বলা আছে প্রিন্সিপালে, মানে রিভার্স হয় না। ডেভেলপমেন্টের প্রিন্সিপালে বলেছে রিভার্স হয় না, রিভার্স হয় না। যেমন আমরা কি ডেভেলপমেন্ট হয়েছি, সেটা পিছনের দিকে যেতে পারে না। আজকে আমি লম্বা হয়েছি বা আমি কিছু শিখলাম, শিখে আমি একদম আবার ইনিশিয়াল স্টেজে যেরকম ছিলাম সেই অবস্থায় যেতে পারবো না। যেমন আপনারা আজকে আমার ক্লাস করছেন, তার ফলে কিছুটা হলেও আপনাদের ডেভেলপমেন্ট হবে। আজকের ক্লাসের আগে যেই অবস্থায় আপনারা ছিলেন সেই অবস্থায় আপনারা জিন্দেগিতে যেতে পারবেন না। তো এইটা নিয়ে আমার একটু খটকা ছিল যে আদৌ কি রিভার্স করা যায় না। তো এটা নিয়ে আমি একটু সার্চ করছিলাম, বিভিন্ন জায়গায় পড়ছিলাম। তো সেই জায়গায় একটা জায়গায় যেটা লেখা দেখলাম, সেই জায়গাটা আমার অনেক বেশি প্রাসঙ্গিক মনে হলো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন বলেছে যেটা গ্রোথ হয় আমাদের, যেটা আমাদের ম্যাচুরেশনে আমরা ফাইনালি পৌঁছাই, সেটা আমরা রিভার্স করতে পারবো না। একটা মানুষ 5 ফুট 7 ইঞ্চি লম্বা হয়েছে, সে যদি চায় আমি ছোটবেলায় যখন জন্মেছিলাম 1.5 ফুট জন্মেছিলাম, আমি সেই অবস্থায় আবার যাব, সেটা সে পারবে না। বাট ডেভেলপমেন্টের কিছু কিছু জিনিস, যেমন আমাদের স্কিল আমরা যদি প্র্যাকটিস না করি, তার মধ্যে কি হতে পারে, আমরা সেটাকে ভুলে যেতে পারি বা তার মধ্যে ডিক্লাইন আসতে পারে। সেটা কিছু কিছু জিনিস কি হতে পারে, রিভার্স হতে পারে। ওকে, এরপরে রয়েছে প্রিন্সিপাল অফ স্পাইরাল অ্যান্ড লিনিয়ার। লিনিয়ার মানে যেটা একই গতিতে হয়, আর স্পাইরাল আপনারা দেখেছেন না, স্পাইরাল পেপার কিরকম থাকে, এরকম থাকে না? স্পাইরাল দেখেছেন না, যখন স্পাইরাল বাইন্ডিং করেন? স্পাইরাল মানে হচ্ছে যেই জিনিসটা সবসময় একই গতিতে চলে না, কখনো ধীরে চলে, কখনো আস্তে চলে, সেটাকে বলা হয় স্পাইরাল। তাহলে ডেভেলপমেন্ট সবসময় মনে রাখবেন স্পাইরাল হয়, কখনো লিনিয়ার হয় না, একই গতিতে চলে না। যেমন একটু পরে আমরা ডেভেলপমেন্টের স্টেজগুলো পড়বো, সেখানে দেখবেন যে ইনফ্যান্সি স্টেজে, আর্লি চাইল্ডহুড স্টেজে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট খুব র্যাপিড হয়। লেটার চাইল্ডহুডে গিয়ে স্লো হয়ে যায়, আবার অ্যাডোলেসেন্সে গিয়ে স্পিড বেড়ে যায়। তাহলে ডেভেলপমেন্ট সবসময় কি লিনিয়ার পাথকে না, স্পাইরাল পাথকে ফলো করে। ডেভেলপমেন্ট কখনোই একই গতিতে হয় না, কখনো ধীরে কখনো স্পিডে হয়ে থাকে। দেখুন তো এইখানে কারো কোনো অসুবিধা? ওকে, ডেভেলপমেন্টের যে স্টেজগুলো রয়েছে আমাদের পরীক্ষার জন্য দেখবেন আপনারা উল্লেখ করে দিয়েছে অ্যাডোলেসেন্স অবধি পড়তে। ওকে, অ্যাডোলেসেন্স অবধি আপনাদের সিলেবাস 2016 যে সিলেবাস, সেখানে অ্যাডোলেসেন্স অবধি মেনলি দিয়েছে। ওকে, হ্যাঁ, কোনো থিওরি পড়তে গিয়ে যদি দেখি সেখানে অ্যাডাল্টহুড আছে বা ওল্ড এজ আছে, সেটা পড়বো অবশ্যই। বাট মেনলি যখন আমরা ওভারঅল আলোচনা করছি, মেনলি আমরা যেহেতু অ্যাডোলেসেন্স পর্যন্ত বলেছে, তাই অ্যাডোলেসেন্স অবধি আমরা আলোচনা করবো। দেখুন, ডেভেলপমেন্টের যে স্টেজ, আমি যে স্টেজগুলো এখানে আলোচনা করেছি, হতে পারে যে এখানে বয়সগুলো আছে সেটা কোনো না কোনো বইয়ে আপনি যখন পড়তে যাবেন, হতে পারে ইনফ্যান্সি স্টেজ স্যার 0 থেকে 2 আছে, আপনি 2 দিয়েছেন, কোনো বইয়ে 1.5 দেওয়া, কোনো বইয়ে 2.5 দেওয়া, বা হতে পারে কারো মতে, হয়তো কোনো একজন সাইকোলজিস্ট পড়ছেন, তার মতে সেটা চেঞ্জ হতে পারে। বাট ইন জেনারেল এটা, ওকে, মোটামুটি এটা এখানে বছর কখনো এক্সাক্ট থাকবে না, বিভিন্ন বইয়ের মধ্যে সামান্য পার্থক্য আপনারা পাবেন। যেমন প্রথম স্টেজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা কি প্রিনেটাল, জন্মের পূর্বে। ডেভেলপমেন্টের যে প্রথম স্টেজ সেটা কি প্রিনেটাল, জন্মের পূর্বে, মানে আমাদের মাতৃগর্ভ থেকেই। যদি পরীক্ষায় কখনো প্রশ্ন দেয় যে ডেভেলপমেন্ট কখন শুরু হয়, যদি কেউ বলেন জন্মের পরে স্যার শুরু হয়, তাহলে কিন্তু ভুল হয়ে গেল, তাহলে কিন্তু ভুল বলে ফেললেন। কি বলা উচিত? স্যার ডেভেলপমেন্ট মাতৃগর্ভ থেকেই শুরু হয়ে যায়। ঠিক আছে, প্রথমে অবস্থায় কি থাকে, একটা বাচ্চাটা বিন্দুর মতো থাকে, ঠিক আছে, সেই বিন্দুটা থেকেই ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে, মানে মাতৃগর্ভ থেকেই। এরপরে আসে ইনফ্যান্সি, জন্ম থেকে মোটামুটি 2 বছর সময়কালকে বলা হয় ইনফ্যান্সি বা শৈশবকাল। চাইল্ডহুড 2 থেকে 12 বছর, কোনো কোনো বইয়ে 13 বছর পেতে পারেন, কোনো কোনো বইয়ে 11 বছর পেতে পারেন, এটাকে বলা হয় বাল্যকাল। এই বাল্যকালের ভাগটা কোনো জায়গায় দু ভাগে ভাগ থাকে, কোনো জায়গায় 3 ভাগে ভাগ থাকে। আমি এখানে 2টো ভাগে দিয়েছি, যেমন আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, আদি বাল্যকাল, উত্তর বাল্যকাল। আর্লিতে 2 থেকে 7 মোটামুটি, কোনো বইয়ে 6 বছরও পেতে পারেন। লেটার চাইল্ডহুড হচ্ছে 7 থেকে 12 বছর, মোটামুটি 12 বছর অবধি। এখন কথার কথা, যদি স্যার এটাকে 3টা ভাগে যদি ভাগ করে, তখন আর্লি, লেটার, মাঝখানে একটা ঢুকিয়ে দেয় মিডিল চাইল্ডহুড, ঢুকিয়ে দেয়। তাহলে সেটাকে স্যার কিভাবে করবো পরীক্ষায়?
তাহলে দেখুন 2 থেকে 12 তাহলে মোটামুটি 10 বছর সময়কাল, মোটামুটি 10 বছর সময়কাল, হ্যাঁ বা না? 2 থেকে 12 মানে মোটামুটি 10 বছর সময়কাল। তাহলে 10 বছর সময়কালটাকে আমরা মোটামুটি এইভাবে ভাগ করতে পারি, 3+3+4, 3+3+4। তাহলে সেই ক্ষেত্রে আমরা 2 থেকে 5 বললাম, 5 থেকে 8 বললাম, তারপরে 8 থেকে 12 বললাম। যদি 3 ভাগে ভাগ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বললাম, 2 থেকে শুরু করেছি, 3 3 4 এইভাবে গেলাম। তাহলে প্রথমটা 2 থেকে 5 বললাম, পরেরটা 5 থেকে 8 বললাম, পরেরটা 8 থেকে 12 বললাম। এইভাবে আমরা একটা ভাগ করতে পারি, একটা অনুমান করতে পারি। ঠিক আছে, এটা টোটালি আপনারা দেখবেন অপশন কিরকম আছে। এখন আমি 3 3 4 করেছি, আপনি চাইলে 4 3 3ও করতে পারেন, 10 বছরকে 4 3 3ও ভাগ করতে পারেন। তো এগুলো টোটালি আপনারা এতটুকু একটু বুঝে অ্যান্সার করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না এই জায়গাতে। এরপরে থাকে আমাদের অ্যাডোলেসেন্স সময়কাল, যেটাকে আমরা কৈশোরকাল বলি, বয়স সন্ধিকালও বলা হয়। মোটামুটি 12 থেকে 18 বছর, কোনো জায়গায় 19 বছর থাকে, কোনো জায়গায় 20 বছর অবধি থাকে। অ্যাডাল্টহুড ধরা হয় মোটামুটি 8 থেকে 60 বছর অবধি, কোনো কোনো জায়গায় 55ও পেতে পারেন। আর ওল্ড এজ 60 থেকে মৃত্যু অবধি সময়কালকে বার্ধক্য বা ওল্ড এজ বলা হয়। ওকে, নেক্সট। এখন দেখুন আমাদের সিলেবাসে, যদি 2016 সিলেবাসটা সবাইকে সেন্ড করা হয়েছে, সিলেবাসটা সবাই পেয়েছেন সিলেবাসটা। তো আপাতত যেহেতু এখনো সিলেবাস দেয়নি, আমরা কিন্তু সেই সিলেবাসটা ধরেই এগোচ্ছি। ওকে, যেহেতু সিলেবাসটা দেয়নি সেটা ধরেই এগোচ্ছি। যদি চেঞ্জ হয়ও, ধরুন 70% তো এটাই থাকবে, তাই না? এরকম তো হবে না রাত দিন করে দেবে, বলবে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রাখবোই না, এরকম তো হতে পারে না। তাই আমরা কমন যেগুলো জিনিস থাকতে হবেই সেগুলোকে আগে পড়বো। ঠিক আছে, হতে পারে যখন নতুন সিলেবাস যদি কখনো দেয়, যেগুলো আপনারা থিঙ্কার পড়েছেন, যতগুলো থিঙ্কার ওখানে আছে, হতে পারে সেই থিঙ্কারগুলো আজকে নাও থাকতে পারে, হয়তো সেই থিঙ্কারের মধ্যে কিছু চেঞ্জ হতে পারে, পুরোনো সিলেবাস থেকে কোনো থিঙ্কার বের করে দিতে পারে। কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিছু কিছু জায়গায় এমন রয়েছে এডুকেশনের, সেগুলো থাকবেই থাকবে। ওকে, যেমন বিভিন্ন থিওরিগুলো যেগুলো রয়েছে, যেমন বিশেষ করে পিয়াজের থিওরি, ভাইগর্স্কির থিওরি, এগুলো দেখবেন থাকবেই থাকবে। ওকে, এবার দেখুন আমরা কি বলবো, ফিজিক্যাল ডেভেলপমেন্ট আমাদের সিলেবাসে পড়তে বলেছে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট পড়তে বলেছে, সোশ্যাল ডেভেলপমেন্ট পড়তে বলেছে, এগুলো আমরা পড়বো। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি, আমাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, কোথা থেকে আমাদের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, প্রিনেটাল স্টেজ থেকে যে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেখানে। তো প্রিনেটালটাই আমরা বলতে পারি যে মাতৃগর্ভ থেকে আমাদের ডেভেলপমেন্ট শুরু হয়। প্রথম অবস্থায় আমরা একটা ভ্রূণ থাকি, ঠিক আছে, ফার্টিলাইজ এগ থাকি, সেখান থেকে ধীরে 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 আমরা 9 মান্থ প্রেগনেন্সির সময় আমাদের ডেভেলপমেন্ট হয়। মেইন যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, সেগুলো হচ্ছে ইনফ্যান্সি, প্রি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স সময়কালে। ওকে, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলোকে এখন আমরা আলোচনা করবো। সবার আগে দেখুন ইনফ্যান্সি সময়কাল, এটা আমরা দেখলাম মোটামুটি 0 থেকে 2 বছর সময়কালকে বলা হচ্ছে ইনফ্যান্সি সময়কাল। তো একটা বাচ্চা যখন জন্ম নেয় মোটামুটি 3.25 কেজি থেকে 3.5 কেজি, 3.25 কেজি, একটা সাধারণত এরকম ওয়েটের হয়ে থাকে, 3.5 কেজি থেকে 3.25 কেজি, 3.25 কেজি থেকে 3.25 কেজির মধ্যে কি একটা বাচ্চার নর্মাল ওয়েট হয়ে থাকে। ওকে, এই যে ওয়েটটা বাচ্চা নিয়ে জন্মগ্রহণ করে, সেটা কি ধীরে 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 বাড়তে থাকে। যেমন কি বলেছে, ওজন 5 মাসে প্রায় 2 গুণ হয়ে যায় এবং 1 বছরে প্রায় 3 গুণ হয়ে যায়। মানে ধরুন একটা বাচ্চা যদি 3 কেজির জন্ম হয়, তাহলে 5 মাস যেতে যেতে সেটা ডাবল হয়ে যাবে, 3 কেজির ডাবল মানে 6 কেজি, আবার 1 বছর যেতে যেতে 3 গুণ, মানে 3 কেজির 3 গুণ মানে প্রায় 9 কেজি হয়ে যায়। এগুলো কিন্তু দেখুন আনুমানিক, কেউ এক্সাক্ট ধরে চলবেন না, মোটামুটি একটা আইডিয়া। ঠিক আছে, এই সময় আমাদের হাইট যেরকম বাড়ে, মোটামুটি কি বলেছে, প্রথম বছর উচ্চতা প্রায় 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি পর্যন্ত বেড়ে যায়, মোটামুটি 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার অবধি বেড়ে যায়। গ্রোথ কি হয় আমরা জানি, গ্রোথ হেড টু টোই। দেখবেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে খুব বেশি ওর মাথাটা বড় হয়, লক্ষ্য করবেন। ধীরে 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 2 বছর যেতে যেতে দেখবেন ওর মাথার সঙ্গে শরীরের একটা সামঞ্জস্য ধীরে 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 দেখতে পারবেন, যে এখন স্যার আর মাথাটাকে হয়তো শরীরের তুলনায় অতটা বড় লাগে না। তার মানে কি হচ্ছে, গ্রোথটা কন্ট্রোলে আসছে, মাথা থেকে টোয়ের দিকে যাচ্ছে। হেড প্রথমে ডেভেলপ হয়, তারপরে প্রথমে আপার বডি হেড ডেভেলপড হয়, তারপরে লোয়ার বডির দিকে যায়। প্রথমে মাথা ডেভেলপড হচ্ছে, তারপরে ফলোড বাই আপার বডি শরীরের উপরের অংশ, তারপরে ধীরে 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 লোয়ার বডি ডেভেলপড হচ্ছে।
ওকে, তারপর আমরা কি পড়লাম, আমাদের গ্রোথ কি হয়, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট শরীরের ভেতরে আগে হয়, সেন্টারে আগে হয়, তারপরে সেটা আউটার পার্টে যায়, আউটার মানে বাইরের দিকে, পেরিফেরালের দিকে যায়। ওকে, কন্ট্রোল ওভার আর্মস ডেভেলপ বিফোর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার, তার মানে প্রথমে আমাদের হাতের ডেভেলপমেন্ট হয়। ওকে, তারপরে ধীরে 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 আঙ্গুলগুলোকে কন্ট্রোল করা শিখি, তার মানে যেটাকে আমরা পড়েছিলাম একটু আগে, গ্রস মোটর টু ফাইন মোটর। একটা বাচ্চা দেখবেন হাত দিয়ে করতে পারবে কাজ, বাট যখনই কোনো স্পেসিফিক আঙ্গুল ব্যবহার করতে হবে সেখানে ওরা পারে না, সেখানে ওদের সময় লাগে। কি দেখেছেন এটা, স্পেসিফিক একটা আঙ্গুল দিয়ে কাজ করতে হবে, সেটা করতে ওদের সমস্যা হয়, পুরো হাতটা দিয়ে বলবেন করে দিবে। ওকে, এই জন্য দেখবেন বাচ্চারা চর মারতে পারে। একটা 8 মাস 9 মাস 1 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা হাত দিয়ে কি করবে, সবাইকে চর মারছে, পুরো হাতটা কাজে লাগাচ্ছে, কিন্তু আঙ্গুল দিয়ে কিছু করতে যাবে না। কেন, সেটা পরে আসবে, ডেভেলপড হবে। তখন গ্রস মোটর টু ফাইন মোটর। ওকে, ব্রেন গোস র্যাপিডলি বাই দ্য এজ টু ইট অ্যাবাউট 80% অফ দ্য অ্যাডাল্ট সাইজ, মানে অ্যাডাল্ট হেড যেরকম হবে তার প্রায় 80% 2 বছর যেতে যেতেই ডেভেলপড হয়ে যায়। আমাদের নার্ভাস সিস্টেমগুলো এই সময় ডেভেলপড হয়। এই সময় আমরা কিছু প্রতিবত্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন নিয়ে জন্মগ্রহণ করি, যেগুলো আমরা পরবর্তীতেও পড়বো, যেমন সাকিং, লুকিং, গ্র্যাসপিং। আপনারা দেখেছেন বা একটা বাচ্চা আঙ্গুলের মধ্যে যখনই আপনি ধরতে যাবেন দেখবেন অটোমেটিক ওর হাতটা বন্ধ হয়ে যায়, দেখেছেন না, অটোমেটিক হাতটা বন্ধ হয়ে যায়, এগুলো হচ্ছে কি গ্র্যাসপিং। ওকে, আবার মোটামুটি 6 মাস যেতে যেতে কিছু কিছু প্রতিবত্ত ক্রিয়া ভুলেও যায়। একটা বাচ্চা জন্মের সময় দেখবেন হাত দিয়েছেন, হাতটা বন্ধ হচ্ছে, বাট আপনি 6 মাস 7 মাস 8 মাসের একটা বাচ্চাকে হাত দিন তো দেখুন তো বন্ধ করে কিনা, দেখবেন বন্ধ করবে না। সবাই দেখো ক্লিয়ার? ওকে, নেক্সট দেখুন ইনফ্যান্সি স্টেজে আরো কি কি বলেছে, যেমন এই সময় বাচ্চা কি ইনফ্যান্সি স্টেজের মধ্যে বাচ্চা ক্রলিং, সিটিং, ওয়াকিং, মানে বাচ্চা হামাগুড়ি দিতে পারবে, বসতে পারবে, হাঁটতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে গ্রস মোটর মানে বড় অঙ্গে। ফাইন মোটরে কি হচ্ছে, মানে ছোট অঙ্গে কি ডেভেলপড হচ্ছে, গ্রাসপিং, ধরা, হোল্ড করা, কোনো কিছুকে হোল্ড করা, এগুলো বাচ্চা করতে পারে। ওকে, 3 মাস বয়স যেতে যেতে বাচ্চা কি মাথা তুলতে পারে, এটা কোথাও কোথাও 3 জায়গায় 3.5 মাস হতে পারে। ওকে, মোটামুটি 3 মাস ধরে চলুন। 6 মাস বয়সে মোটামুটি বসতে পারে, 9 মাস বয়সে মোটামুটি হামাগুড়ি, 12 মাসে স্ট্যান্ড মানে দাঁড়াতে পারে, 18 থেকে 24 মাসে ভালো মতো হাঁটতে পারবে, কোনো জায়গায় চড়তে পারবে, এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। আর ইনফ্যান্সিতে 2 বছর যেতে যেতে বাচ্চার মধ্যে কি প্রায় 20টা দাঁতের মতো উঠে যায়, 20টা, এক্স্যাক্টলি 20টা নাও হতে পারে, কোনো বই 18টা পেতে পারেন, 22টা পেতে পারেন, বাট মোটামুটি 20টা ধরে চলবেন 2 বছরে যেতে যেতে। ওকে, আচ্ছা, একটা বাচ্চা যখন প্রথম জন্মায় আপনারা দেখেছেন বাচ্চা কি করে, খুব বেশি ঘুমায়, দেখেছেন না, বাচ্চা শুধু ঘুমায়, এবং ডাক্তাররা কি বলে, বাচ্চাদের ঘুমাতে দেওয়া সেই সময় খুব বেশি প্রয়োজন। ওকে, তখন বাচ্চা মার পেটে বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটায়। এখন একটা বাচ্চা মার পেটে ঘুমিয়ে কাটাচ্ছে, হঠাৎ করে একটা নতুন পরিবেশে আসলো, ওকে যদি তখন ঘুমাতে না দিই তাহলে ওর কি হবে, সেটা ডিস্টার্ব তৈরি করবে। তাহলে একটা নিউবর্ন বেবি, একটা বাচ্চা যখন জন্ম নেয় ও দিনে প্রায় 16 থেকে 18 ঘন্টা ঘুমায়। ওকে, যেটা ধীরে 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 2 বছর যেতে যেতে সেটা প্রায় 12 থেকে 14 ঘন্টার মধ্যে চলে আসে, 12 থেকে 14 ঘন্টার মধ্যে চলে আসে। এখন আমার মেয়েকে আমি দেখি প্রচুর ঘুমায়, এখন ওর বয়স যেটা বললাম প্রায় 15 মাস হয়েছে। ধীরে 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 দেখতে পাচ্ছি যে ওর ঘুমের প্যাটার্নটা কতটা কমে যাচ্ছে। ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে সকালবেলা 9টা থেকে 9টা-10টার দিকে একবার ঘুমালো, আবার দুপুরবেলা ঘুমাচ্ছে, আবার রাত্রিবেলা তো ঘুমাচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন আবার চঞ্চলতা থাকছে তখন চঞ্চলতাও করছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। বুঝতে পারছেন সবাই এতটুকু? নেক্সট, এবার আসি আর্লি চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুডে দেখুন বাচ্চাদের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যায়, যেমন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বলছি, এখানে মোটামুটি এই সময় বাচ্চারা কি প্রায় বছরে 2.5 থেকে 3 ইঞ্চি করে বাড়ে। ঠিক আছে, 2.5 থেকে 3 ইঞ্চি করে বাড়ে। বাচ্চার ওয়েট কি প্রতি বছর প্রায় 2 থেকে 3 কেজি করে ওজন বাড়তে থাকে। এই সময় বাচ্চারা গ্রস মোটর স্কিলে কি করতে পারে, রান করতে পারে, দৌড়তে পারে, জাম্পিং, ক্লাইম্বিং এগুলো করতে পারছে। ফাইন মোটর সূক্ষ্ম সূক্ষ্ম কাজে কি করতে পারবে, যেমন ড্রয়িং, বাটনিং, বাটনিং করা মানে বোতাম লাগানো, এগুলো বিভিন্ন কাজ বাচ্চারা করতে পারে, যেমন চামচ দিয়ে কিছু
তোলা টোলা এগুলো কাজ বাচ্চারা করতে পারবে। কি বললো, র্যাপিড ব্রেইন গ্রোথ কন্টিনিউস অ্যাবাউট 90% অফ অ্যাডাল্ট ব্রেইন সাইজ বাই এজ অফ 5। মানে 5 বছরে একটা বাচ্চার মধ্যে একটা অ্যাডাল্টদের যেরকম ব্রেন হয় তার 90% মোটামুটি আমরা বলতে পারি সেই ব্রেনের সাইজটা প্রায় 90% হয়ে যায়। অ্যাডাল্টদের সাইজ যা হবে ব্রেনের তার 90% মোটামুটি 5 বছরের মধ্যেই হয়ে যায়। ওকে, কমপ্লিট সেট অফ 20 প্রাইমারি টিথ ইউজুয়ালি বাই এজ 3। মানে এখানে বলেছে 20টা টিথের মতো থাকে, বেবি টিথের মতো থাকে 3 বছর অবধি। কিন্তু মোটামুটি 6 বছর 7 বছর যাওয়ার পর থেকে মনে রাখবেন বাচ্চাদের কিন্তু আবার দুধের দাঁত পড়াও শুরু করে। ওকে, দুধের দাঁত কিন্তু আবার পড়াও শুরু করে 6 বছর 7 বছরের দিকটায়। ক্লিয়ার? আচ্ছা, ডেভেলপমেন্ট মনে রাখবেন স্লো হয়ে যায় লেটার চাইল্ডহুডে গিয়ে কি হয়, ডেভেলপমেন্ট স্লো হয়ে যায়। এবং মনে রাখবেন ছেলেদের ডেভেলপমেন্ট মেয়েদের থেকেও স্লো হয়। এই স্টেজে 7 থেকে 12 বছর এই স্টেজে মেয়েদের থেকেও ছেলেদের ডেভেলপমেন্ট স্লো হয়। দুজনেরই স্লো হয়, বাট ছেলেদেরটা মেয়েদের থেকে বেশি স্লো হয়। ওকে, মনে থাকবে। র্যাপিড কখন হচ্ছে? র্যাপিড হচ্ছে ইনফ্যান্সিতে। আর্লি চাইল্ডহুডে র্যাপিড হচ্ছে আর্লি চাইল্ডহুডের প্রথম দিকে। আবার একটু পরে দেখবেন অ্যাডোলেসেন্স পিরিয়ডে গিয়ে র্যাপিড হবে, দ্রুত গতিতে হয়। ম্যাম কিছু বলবেন? হেড সাইজ বিকাম মোর প্রপোর্শনাল টু দ্য রেস্ট অফ দ্য বডি। মানে মাথার যে আকারটা আমরা জানি যখন জন্মগ্রহণ করে তখন খুব দেহের তুলনায় বড় থাকে, বাট সেটা কি এখন অনেক বেশি একটা অনুপাতে চলে আসে, সামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। ওকে, এখানে গ্রস মোটরে যদি যাই, বড় অঙ্গে কি করতে পারছে, যেমন আরো বেশি জোরে দৌড়াতে পারছে, সুইমিং করতে পারে। 7 থেকে 12 বছরে সুইমিং, সাইক্লিং এগুলো বাচ্চারা করা শেখে। ফাইন মোটরে পরিষ্কার করে লেখা, ঠিক আছে, তারপরে আমাদের যে জুতার ফিতা বাঁধা, এই ধরনের কাজগুলো বাচ্চারা করতে পারে। এই সময় থেকে, এই 7 থেকে 12 বছর বয়স থেকেই আমাদের বেবি টিথ, যেগুলো আমরা দুধের দাঁত বলি, সেগুলো পড়ে যায় এবং কি আমাদের পার্মানেন্ট টিথ ওঠা শুরু হয়। ওকে, মোটামুটি আমাদের এই সময় কি পার্মানেন্ট টিথ ওঠা শুরু হয়। ক্লিয়ার আছে? নেক্সট স্লাইডে যাব। এই যে পয়েন্টগুলো দেখুন, এই পয়েন্টগুলো বোঝার থেকে বেশি কিন্তু মনে রাখতে হবে। এগুলো থেকে পরীক্ষায় চান্স খুব কম দেওয়ার, বাট দিলে তারাই পারবে যারা দেখে যাবে বা যাদের আইডিয়া থাকবে। ঠিক আছে, তাই একবার একটু পরীক্ষার আগে চোখ বুলিয়ে যায়। ঠিক আছে, বাকি হয়তো যেগুলো থিওরি পড়াবো সেগুলো দেখবেন আজকে পড়বেন, আজকে পড়ার মধ্যে এমন কিছু জিনিস শিখিয়ে দেবো আপনার মনে থাকবে, বাট এগুলো যেহেতু ফ্যাকচুয়াল ইনফরমেশন মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ড। অ্যাডোলেসেন্স পিরিয়ডে কি হয়, আমাদের হাইট এবং ওয়েট খুব তাড়াতাড়ি আবার বাড়া শুরু হয়। যেটা আমরা দেখলাম লেটার চাইল্ডহুডে গিয়ে খুব স্লো হয়ে গেল, এখানে কি হচ্ছে আবার স্পিড, খুব বেশি স্পিড নাই। গ্রোথ ইজ ফাস্টার দেন এনি স্টেজ এক্সেপ্ট ইনফ্যান্সি। মানে ইনফ্যান্সি স্টেজে খুব বেশি স্পিডে হয়, সব থেকে বেশি স্পিডে হয় ইনফ্যান্সিতে, তারপরে বলতে পারি অ্যাডোলেসেন্সে। ঠিক আছে, মানে আর্লি চাইল্ডহুডের থেকেও বেশি স্পিডে অ্যাডোলেসেন্সে হয়। এই সময় কি আমরা পিউবার্টি বিগেন্স। পিউবার্টি ছেলেদের যেমন মেয়েদের ক্ষেত্রে কিরকম, মেয়েদের ব্রেস্ট ডেভেলপড হয়, ম্যাস্টুরেশন স্টার্টস, স্তনের বৃদ্ধি, ঋতুচক্র, কোমর চওড়া হওয়া, এগুলো মেয়েদের ক্ষেত্রে হয়। ছেলেদের ক্ষেত্রে যেমন কি কণ্ঠস্বর ভারী হওয়া, ঠিক আছে, আমাদের শরীরে লোম আসে, রোম, ঠিক আছে, কাঁধ চওড়া হওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকে। ওকে, বা আমাদের সেক্স অর্গান, আমাদের যে সেক্স অর্গানগুলো থাকে এগুলো ডেভেলপড হয়, এই সময় ডেভেলপড হওয়া শুরু করে। ওকে, প্রজনন অঙ্গের পূর্ণতা আসে, প্রজননের অঙ্গ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কি হয়, এগুলোর পূর্ণতা আসে। এগুলো কিন্তু সব ফিজিক্যাল ডেভেলপমেন্টে আসবে। ওকে, আমাদের শরীরে এই সময় কি হয়, বিভিন্ন ধরনের তৈল গ্রন্থি, তারপরে যে ঘামের যে বিভিন্ন গ্রন্থিগুলো থাকে সেগুলো এই সময় ডেভেলপড হয়। এর জন্য দেখবেন এই সময় পিম্পলস তৈরি হয়, আমাদের অনেক সময় গায়ের একটা গন্ধ তৈরি হয় এই সময়কালে। ঠিক আছে, বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে এই সময়। এতটুকু ক্লিয়ার? এখন আসি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট পড়তে বলেছে। তো সোশ্যাল ডেভেলপমেন্টে আমরা মেইনলি এখানে সাইকোসোশ্যাল থিওরিটাকে পড়বো। ওকে, সাইকোসোশ্যাল থিওরি দিয়েছেন হচ্ছে এরিক ইরিকসন।
ওকে, এরিক এরিকসন কি বললেন, যে জন্ম তো হলো একটা বাচ্চার, জন্ম হওয়ার পর থেকেই মৃত্যু অবধি আমাদের যে আমরা যেই পরিবেশে বাস করি বা আমাদের সমাজ আমাদের বিভিন্ন কনফ্লিক্ট বা দ্বন্দ্বের মধ্য দিয়ে নিয়ে যায়, কনফ্লিক্ট বা দ্বন্দ্বের মধ্য দিয়ে নিয়ে যায়। তার মধ্যে একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বের মধ্য দিয়ে নিয়ে যায়, সেই কনফ্লিক্ট কি দুটো জিনিসের মধ্যে তৈরি হয়, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। তো যদি আমরা সেই সময় পজিটিভ অভিজ্ঞতা পাই, তাহলে আমাদের পার্সোনালিটিতে পজিটিভ দিকটা ডেভেলপড হবে, এবং যদি নেগেটিভ অভিজ্ঞতা পাই তাহলে আমাদের পার্সোনালিটিতে নেগেটিভ দিকটা ডেভেলপড হবে। একটু পরে যে স্টেজগুলো পড়াবো, আজকে আপনারা স্টেজগুলো পড়বেন এবং স্টেজগুলো আমাদের মনে রাখতে হবে। আর আমি যেইভাবে বলবো সেইভাবে মনে রাখবেন, দেখবেন স্টেজগুলো মুখস্থ করতে হবে না, আপনার অটোমেটিক মনে আসবে এটার পর তো স্যার এটা আসা উচিত। ঠিক আছে, অটোমেটিক মনে আসবে। অনেকের আছে স্টেজ উল্টো পাল্টা হয়ে যায়, 4-এর পরে 6 চলে যায় বা 4 বাদ চলে যায়, একবারে 5 চলে আসে। আজকের পরে হবে না, 8টা স্টেজ আছে, 8টা স্টেজকে আমরা মনে রাখবো এবং মানে উইদাউট এনি এফোর্ট। আচ্ছা, এই থিওরিটা কে দিয়েছিলেন? সাইকোসোশ্যাল থিওরি, এরিক এরিকসন। আচ্ছা, কি বললেন দেখুন, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় একজন মানুষের মানসিক, প্রাক্ষবিক, সামাজিক বিকাশ যা বিভিন্ন বয়সে সমাজ এবং মানুষের সঙ্গে পারস্পরিক সম্পর্কের মাধ্যমে ঘটে। মানে আমরা সমাজে যাচ্ছি, সমাজের মধ্যে থাকছি, মানুষের সাথে আমাদের ইন্টারাকশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের আমাদের মানুষের যে পার্সোনালিটি বা মানুষের যে সোশ্যাল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে। পার্সোনালিটি না, অ্যাকচুয়ালি সোশ্যাল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে। ওকে, তো তিনি বললেন, এরিক এরিকসন postulated that the development of an individual is a result of the interaction with social environment. মানে আমরা যে সমাজের সাথে ইন্টারাকশন করছি, সমাজে মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে মিশছি, এগুলো হচ্ছে ইন্টারাকশন হওয়া। এর ফলে আমাদের কি হয়? ডেভেলপমেন্ট হয়। রাইট ফ্রম হিজ বার্থ হিজ সোশ্যাল ডেভেলপমেন্ট পুটস হিম আন্ডার স্পেসিফিক প্রেশার অর কনফ্লিক্ট কল্ড ক্রাইসিস। সমাজ আমাদের কি করে, আমরা যেই সমাজেই জন্মাই না কেন, যেই সমাজেই জন্মাই সেই সমাজ আমাদেরকে বিভিন্ন প্রেশারের মধ্য দিয়ে নিয়ে যায় বা কনফ্লিক্ট, তিনি সেটাকে ক্রাইসিস বলেছেন। বাই মেকিং স্পেসিফিক ডিমান্ডস অ্যাট ডিফারেন্ট এজ অর ডেভেলপমেন্ট স্টেজ অফ লাইফ। ধরুন আজকে আপনারা জীবনে যে স্টেজে আছেন, কেন আমি আজকে ক্লাসের প্রথমেই বললাম যে আমাদের এই 3 মাসে এটাকে অ্যাচিভ করে দেখাতে হবে, 3 মাসের পর আমরা কোনো কিন্তু পরন্তু এটার জন্য হলো না এগুলো এক্সকিউজ দিব না, আমরা অ্যাচিভ করবো। কেন বললাম কথাটা? তখন আমি জানি আমার সঙ্গে অনেক, আমি বিএড কলেজে 2018 সঙ্গে যুক্ত আছি, আমি জানি ছেলে মেয়েগুলো পাশ করেছে, পাশ করে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, ওদের মধ্যে ক্ষমতা কতটা আছে সেটা দেখানোর সুযোগ পায়নি, কিন্তু মানুষের টানা শুনেছে অনেক কিছু, কিরে এখনো কিছু হলো না, আর আমি তো সুযোগই পেলাম না কিছু দেখানোর যে আমার মধ্যে কতটা ক্ষমতা আছে। কিন্তু মানুষ আমাকে বলেছে অনেকবার, এখনো বাবার হোটেলেই খাচ্ছিস। তাই আমাদের অ্যাচিভ করতে হবে। কেন বললাম? তখন আমরা যে স্টেজে আছি এখন আমাদের কিছু না কিছু তো করে দেখাতে হবে, কিছু না কিছু করে দেখাতে হবে। আমাদের ফ্যামিলি তৈরি করতে হবে, বড় হয়েছি আমরা, একটা ফ্যামিলি করতে হবে। মা বয়স হয়ে যাচ্ছে, মা কাজ করতে পারছে না, মনে হচ্ছে ইস যদি একটা বউ থাকতো, বউটা একটু মার হেল্প করতে পারতো, কি এরকম আমাদের মনে হয়। বা আমি যদি একটা কাজ করতাম, আমি মার জন্য একটা কাজের মেয়ে রাখতাম বা কাজের লোক রাখতাম, তাহলে এরকম আমাদের মনে হয়। তখন সমাজে আমাদের বিভিন্ন বয়সের বিভিন্ন রকম ডিমান্ড থাকে। আজকে আমি, আমার মেয়ের বয়স 1 বছর 3 মাস, আমার মেয়েকে আমি বলবো না যে আমার জন্য আর্ন কর, আমার জন্য তুই কি কর, আর্নিং কর। আমার মেয়েকে আমি বলবো না যে তুই এখন পড়াশোনা করতে বয়। তাহলে ওর এখন বিভিন্ন স্টেজে ওর বিভিন্ন ডিমান্ড থাকে। তাহলে সেটাই তিনি বললেন যে আমাদের জীবনের বিভিন্ন স্টেজে আমাদের সমাজের কিছু ডিমান্ড তৈরি হয় আমাদের জন্য, এবং সমাজ কেউ না কোনো হবে সেটা আমাদের দ্বারা সেটাকে ডিমান্ডটাকে পরিপূর্ণ করতে চায়। তার মধ্যে একটা পজিটিভ দিক থাকবে, একটা নেগেটিভ দিক থাকবে। যদি আমরা পজিটিভ অভিজ্ঞতা পাই সেই সময়, তাহলে আমাদের পার্সোনালিটিতে পজিটিভ দিকটা ডেভেলপড হবে, আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পাই তাহলে আমাদের পার্সোনালিটিতে নেগেটিভ দিকটা ডেভেলপড হবে। একটু পরে পুরো থিওরিটা যখন পড়াবো দেখবেন জলের মতো ক্লিয়ার হবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। ওকে, এই থিওরিটাকে লাইফ স্প্যান ডেভেলপমেন্ট থিওরি বলা হয়। লাইফ স্প্যান মানে জন্মগত, লাইফ স্প্যান মানে পুরো জীবনব্যাপী। কারণ কি? কারণ এই থিওরিটা যখন পড়বেন আপনারা দেখবেন থিওরির যে স্টেজগুলো জন্ম থেকে মৃত্যু অবধি বলেছে, থিওরি স্টেজ জন্ম থেকে মৃত্যু অবধি বলেছে। এর জন্য এই থিওরিটাকে বলা হয় লাইফ স্প্যান ডেভেলপমেন্ট থিওরি। ক্লিয়ার এতটুকু?
আচ্ছা, প্রথম স্টেজ। আচ্ছা, আমরা যখন প্রথম দিন একটা নতুন জায়গায় যাই, আমাদের মধ্যে কি কাজ করে? প্রথম কাজ কি করে? আমরা একটা ধরুন নতুন কলেজে ভর্তি হলাম, যেখানে আমি কাউকে চিনি না। নতুন ইউনিভার্সিটিতে গেলাম, সেখানে আমি কাউকে চিনি না। তখন প্রথম আমাদের মধ্যে কি কাজ করে? কেউ বলতে পারবেন কি কাজ করে প্রথম? কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করি না? এবার না, একটা নতুন জায়গায় যখন আপনি যাবেন, দেখবেন আপনাকে যখন ওখানে থাকতে হচ্ছে, আপনার মধ্যে এই কাজটা করবেই করবে। আপনি ভাবছেন স্যার বন্ধুত্ব, কাকে বন্ধু করা যায়, কাকে বন্ধু করা যায় এটা ভাববো। আরে বন্ধুত্ব যে আপনি করতে যাচ্ছেন, তারও তো বেসটা সেই ট্রাস্ট। আপনি যাকে বিশ্বাস করতে পারেন না, তাকে আপনি বন্ধু তৈরি করতে পারবেন না। তাহলে কোথাও না কোথাও আপনার মনে এটা কাজ করছে, ওকে যদি আমি বন্ধুত্ব করতে যাই, তাহলে সবার আগে ট্রাস্টেবল হতে হবে। কি হ্যাঁ বা না? তাহলে আমরা যখন একটা নতুন জায়গায় যাই, আমরা যেমন কাজ করে যে কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, তেমনি একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, ওর মধ্যে কি কাজ করে? কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না। তার কারণ কি? ওর কাছে তো দুনিয়াটা নতুন। ও দেখছে সবাই, কেউ এসে ওকে আদর করছে, কেউ খুব বেশি আদর করছে, কেউ দুষ্টামি করলেও কেউ কিছু বলছে না, কেউ আবার বড় বড় করে চোখ করছে। তাহলে বুঝতে পারছে না যে আমি কাজগুলো যে করছি, কেউ আমাকে কোলে নিচ্ছে, কেউ আমাকে কোলে নিয়ে দূরে নিয়ে যাচ্ছে, কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, এটা ওর মধ্যে কাজ করে। এই জন্যই এই স্টেজটাকে বলা হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। যদি এই সময় পজিটিভ অভিজ্ঞতা দেই, পজিটিভ অভিজ্ঞতা মানে ভাবুন এই সময় একটা বাচ্চার পজিটিভ অভিজ্ঞতা কি হতে পারে? বাচ্চাটাকে আমরা ঠিকঠাক মতো আদর করছি, ওকে ঠিকঠাক সময় খেতে দিচ্ছি, ওর যেগুলো প্রয়োজন সেগুলোকে আমরা মেটাচ্ছি। ও দুষ্টামি করলেও সেটাকে আমরা ওকে বকা দিচ্ছি না। তাহলে ও কি হবে? সেই ব্যক্তির প্রতি ট্রাস্ট ডেভেলপ করবে। আপনারা দেখবেন একটা বাচ্চা, কিছু কিছু বাচ্চা এমন থাকে সহজেই নতুন লোকের কোলে যায়, আবার কিছু কিছু বাচ্চা উল্টোটাও হয়, মা বা বাবা বা পার্টিকুলার একজন বা দুজন ছাড়া কারো কোলে যায় না। একটা 1 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা লক্ষ্য করবেন বিশেষ করে। তার মানে কি? একজন ট্রাস্ট ডেভেলপ করেছে, একজন মিসট্রাস্ট ডেভেলপ করেছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অকারিং ডিউরিং ইনফ্যান্সি। 0 থেকে 1 বলেছে, কোনো কোনো বইয়ে 0 থেকে 1.5 দেওয়া আছে। ওকে, কি বলেছে? দ্য সেন্ট্রাল কোশ্চেন, প্রথম কোশ্চেন কি এখানে? মেন কোশ্চেন। সেন্ট্রাল কোশ্চেন বলতে মুখ্য প্রশ্নটা কি? ক্যান আই ট্রাস্ট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি? আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি বিশ্বাস করতে পারি? দেখুন কি বলেছে কথাটা। ইফ কেয়ার গিভার্স আর রেসপন্সিভ, লাভিং অ্যান্ড কনসিস্টেন্ট, দ্য চাইল্ড ডেভেলপস এ সেন্স অফ ট্রাস্ট। যদি অভিভাবকরা সাড়া দানকারী, বাচ্চায় সাড়া দিচ্ছে, স্নেহশীল, নিয়মিত যত্নশীল হন, তাহলে শিশুর মধ্যে কি ট্রাস্ট ডেভেলপ হবে। আর যদি উল্টোটা ঘটে, বাচ্চা কেঁদেই যাচ্ছে, বাচ্চাকে একটু কোলে নিচ্ছেন না, বাচ্চা আছে, বাচ্চার উপর রাগ উঠেছে, দিলেন একটা থাপ্পড়, বাচ্চাকে কোনো যত্নশীলতা দেখাচ্ছেন না, বাচ্চার প্রতি কোনো যত্নশীলই হচ্ছেন না, তাহলে কি হবে? বাচ্চার মধ্যে মিসট্রাস্ট ডেভেলপ হবে। ওকে, মিসট্রাস্ট ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, এত ক্লিয়ার হলো? নেক্সট, এখন বাচ্চারা, আপনারা অনেক সময় দেখেন বাচ্চাকে কখনো জামা পরাতে গিয়েছেন, জুতা পরাতে গিয়েছেন, বাচ্চা কি করে? আপনি পরাতে যাবেন, বলবেন না আমি পরবো, বাচ্চারা করে কি করে না? নিজেরা করতে যায়। তাহলে এটাই হচ্ছে কি অটোনমি ডেভেলপড হয়েছে। যখন কেউ একটা বাচ্চা নিজের কাজ নিজে করতে যায়, সেই সময় যদি বাচ্চা তো ভুল করবেই। একটা বাচ্চা, আপনি জুতা পরাতে যাচ্ছেন, ও বলবে আমি পরবো। একটা বাচ্চাকে আপনি জামা পরাতে যাচ্ছেন, বলবে বোতাম আমি লাগাবো। আর যখনই বাচ্চাদের, আমি জানি না সাইকোলজি কি থাকে, জুতা সবসময় উল্টোই পড়বে। আপনারা লক্ষ্য করবেন, একটা বাচ্চা যদি 10 বারের মধ্যে জুতা পরে, 10 বারের মধ্যে 9 বারই উল্টো জুতা পরবে। লক্ষ্য করবেন, জানি না সাইকোলজি কি কাজ করে এটাতে। বোতাম লাগাবে তো ভুলই করবে। তো এই জায়গাতে যদি বাচ্চা ভুল করলে আমরা যদি ওকে তিরস্কার করি, কিরকম? এই তুই পারিস না কেন, তাহলে করতে যাচ্ছিস, সময় নষ্ট হচ্ছে, আমাকে দে আমি করি, তাহলে ওর মধ্যে কি ডেভেলপ হবে? শেম এন্ড ডাউট। পরবর্তীতে যখন ও কোনো কাজ করতে যাবে, ওর মধ্যে ডাউট আসবে, আমি কি আদৌ পারবো করতে?
ভাবুন হবে কি হবে না? যদি কাজ করতে যান, ছোট থেকেই আপনি এভাবে মানুষ হয়েছেন, আপনাকে কাজ করতে দিলেই তুই পারবি না, আমি করে দিচ্ছি, যখনই হবে তখন আপনি কি নতুন কাজ করতে আপনার মধ্যে ডাউট আসবে, আপনার মধ্যে সেম লজ্জা আসবে, আপনি পারবেনই না, তখন আপনার কাজ তো অন্য কেউ করে দিত। এখন তো আপনি তো নিজের কাজ যখন করতে যেতেন তখন আপনাকে করতে দিত না, তাহলে আপনার মধ্যে এখন তো আপনি নিজের কাজ করতেই পারবেন না, তখন আপনার কাজটা অন্য কেউ করে দিত, তাহলে আপনার মধ্যে ডাউট তৈরি হবে, সেম তৈরি হবে, লজ্জা, নিজের কাজ করতে পারছেন না। এবং কি উল্টো দিকে যদি পজিটিভটা ডেভেলপ হয়, একটা বাচ্চা ভুল করলো, তারপরে ওকে আপনি কি করলেন? সাপোর্ট করলেন। বাচ্চাকে আপনি এনকারেজ করছেন নিজে নিজে করার জন্য, নিজে নিজে করার জন্য। একটা বাচ্চা কোনো একটা কাজ করতে যাচ্ছে, আচ্ছা করো না, ভুল হোক, হয়েছে, ভুল হয়েছে, কি হয়েছে, আপনি বোঝাচ্ছেন ওকে, সাপোর্ট করছেন, তাহলে ওর মধ্যে কি হবে? অটোনমি ডেভেলপ হবে। অটোনমি মানে কি? যেই বাচ্চারা নিজের কাজ নিজে করছে, ওর যেটা কাজ সেটা ও নিজে করতে চাচ্ছে, এটা হচ্ছে অটোনমি ডেভেলপ। সেম অ্যান্ড ডাউট উল্টোটা। এতটুকু ক্লিয়ার? কারোর মধ্যে কোনো অসুবিধা? আমি আজকে পুরো স্টেজ আপনারাই বলবেন আমাকে। এখন দেখুন, যে নিজের কাজ করছে, যেই বাচ্চারা নিজের কাজ করে, এরপরে কি করতে চাইবে? নিজের কাজ তো করলাম, এখন মা তুমি কেন করবা, তোমার কাজটাও আমি একটু করি, কি হবে কি হবে না? একটা বাচ্চা যে নিজের কাজ করছিল এতদিন, একটু পরে কি চাইবে? যদি ওর মধ্যে অটোনমি ডেভেলপড হয়ে যায়, ও চাইবে না ওর মা কোনো কাজ করছে, মা তোমাকে আমি একটু হেল্প করি, বা কেউ কাজ করছে তাকে একটু হেল্প করি, কি বাচ্চা করে কি করে না? দেখবেন বাচ্চারা সব থেকে বেশি হেল্প করতে এগিয়ে আসে। এটা কি? এটাই বলা হয়েছে ইনিশিয়েটিভ নেওয়া ভার্সেস গিল্ট। মানে ইনিশিয়েটিভ বলতে কি, এখন অন্যের কাজও করতে চাইবে, অন্য কিছু করতে যাচ্ছে, যে কোনো কাজেও ইনিশিয়েটিভ নিবে। এতক্ষণ কি করছিল? শুধু নিজের কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, বাট এবার কি হবে? এবার ও অন্যের যে কোনো কাজেও ইনিশিয়েটিভ নিবে। তাহলে পজিটিভ সাইড যদি থাকে, কাজ করতে গেল ভুল করবে, সেখানে ওকে বোঝান, সেখানে ওকে সাপোর্ট করুন, ইনিশিয়েটিভ ডেভেলপড হবে, পরবর্তীতে ওটা ডেভেলপড হয়ে থাকবে পার্সোনালিটিতে। এখন যদি তিরস্কার করেন, বকা দেন, ধাওয়া দেন, ক্রিটিসাইজ করেন, তাহলে ওর মধ্যে গিল্টি ফিলিং আসবে। দেখুন, in this stage children begins to assert power and control to play, asking question and taking initiative in activities. বিভিন্ন কাজে ও কিনা ইনিশিয়েটিভ নেয় এই সময়। তাহলে এই সময় ওরা কি করছে? ওদের আমরা এক্সপ্লোর করতে দিচ্ছি, কোনো কিছুকে কাজ করার সুযোগ দিচ্ছি, তাহলে সেটা যদি করতে দেই, পজিটিভ সাপোর্ট যদি দেই, তাহলে ইনিশিয়েটিভ ডেভেলপড হবে। আর যদি না দেই, তাহলে স্যার গিল্টি ফিলিং আসবে। ওকে, নেক্সট, 6 থেকে 12 বছর কোথায় যায় বাচ্চারা? বাচ্চারা কোথায় যায় 6 থেকে 12 বছরে? স্কুলে। এতদিন দেখুন মোটামুটি 6 বছর অবধি বাচ্চা শুধু ফ্যামিলিতেই আছে, বেশিরভাগ সময়টা ফ্যামিলিতেই আছে। বাট 6 থেকে 12 বছরটা কোন সময়কাল? স্যার স্কুলে যাচ্ছে। এখন ভাবুন তো, যেই মানুষটা, যে বাচ্চাটা নিজের কাজ নিজে করে, অন্যের কাজও করে, সেই মানুষটা কি হার্ডওয়ার্কিং হবে? হবে না। যে নিজের কাজ করে, অন্যের কাজও করে, সে কি হার্ডওয়ার্কিং হবে? ওকে, শুধু থামস আপ দিয়ে সবাই বুঝাতে পারেন। ওকে, তাহলে এর জন্যই দেখুন পরবর্তী স্টেজ কি? ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি। ইন্ডাস্ট্রি মানে কি? যে বাচ্চারা খুব বেশি হার্ডওয়ার্কিং হবে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। দিস স্টেজ অকার্স ডিউরিং দ্য স্কুল এজ ইয়ার্স when children begin formal education. Children now wants to be productive, achieving goals and gain approval from teacher, parents and peers. কারণ এখানে বাচ্চারা কি করছে? হার্ডওয়ার্কিং হবে, বাচ্চা কোনো কিছু প্রোডাক্টিভ হবে, বাচ্চা যে কোনো কাজের জন্য তৈরি থাকবে। এখন ভাবুন, সবার মধ্যে যদি কোনো একটা বাচ্চাকে যদি বারবার বলা হয় তোর দ্বারা কিচ্ছু হবে না, দেখ তোর মতোই একই বয়সের, ও কত পারে, তুই কিচ্ছু পারিস না, ওরা সবাই পারে তুই পারিস না, এটা যদি বারবার একটা বাচ্চাকে বলা হয়, তাহলে ওর মধ্যে কি হবে? নিজেকে ছোট ভাবা তৈরি হবে, হীনমন্যতা তৈরি হবে। হীনমন্যতা মানে নিজেকে ছোট ভাবা, হীনমন্যতা ওর মধ্যে তৈরি হবে। ভাবুন তো, একটা স্কুলে 50টা বাচ্চার সামনে একটা বাচ্চাকে যদি বলা হয়, প্রতিদিন যদি বলা হয় তোর দ্বারা হবে না, সবাই বোঝে তুই কেন বুঝিস না, সবাই পারে তুই কেন পারিস না, তাহলে হীনমন্যতা আসবে। এখানে প্রায় 40 জনের মতো ক্লাস করছেন, প্রায় 40 জনের মতো ক্লাস করছেন। আমি যদি একজনকে টার্গেট করে প্রতিদিন বলি,
আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা হবে না, তাহলে দেখবেন কোথাও না কোথাও আপনি নিজে এটা বিলিভ করা শুরু করবেন যে হবে না আমার দ্বারা। একটা বাচ্চা মাত্র জীবনটাকে শুরু করেছে, তাকে যদি আমরা বারবার বলি তোর দ্বারা হবে না হবে না হবে না, তাহলে ওর মধ্যে ইনফারিটি তৈরি হয়ে যাবে, হীনমন্যতা, নিজেকে ছোট ভাবা শুরু করবে। যেমন আমার মামাতো বোন, ওর বয়স তখন মাধ্যমিক দিবে 14-15 বছর, তখন ওর মধ্যে ইনফারিটি তৈরি হয়েছিল। শুধু কেন আমাকে বলছে যে দাদা, ওরা বদদাদা আমাকে শুধু আমার মা আমার বোনের সাথে তুলনা করে, শুধু এই এতটুকু এই বয়সে। দেখুন পাশাপাশি বয়স, হয়তো এক্সাক্ট বয়সে হয়নি, পাশাপাশি বয়সে 14-15 বছর বয়স, ঠিক আছে। কিন্তু তারপরে যখন আমি বুঝিয়েছি, তারপরে যখন ও বুঝেছে, এখন যেমন এগুলো নেই, ঠিক আছে। তাহলে দেখুন আমাদের জীবনেও দেখুন, আমাদের যদি বারবার সবার সামনে বলা হয় তোর দ্বারা হবে না হবে না, সবাই সবার হচ্ছে তোর হবে না, আমাদের মধ্যে হীনমন্যতা আসবে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফারিটি। ইন্ডাস্ট্রি মানে কি আমরা খুব হার্ড ওয়ার্কিং হব, খুব হার্ড ওয়ার্ক করবো, আমরা স্কিলফুল হবো, কনফিডেন্স থাকবে আমাদের মধ্যে। আর যদি নেগেটিভটা ডেভেলপড হয়, হীনমন্যতায় ভুগবো, কোনো কাজ করতে দিব, কোনো কাজ করতে যাব, আমার দ্বারা হবে না স্যার, আমার দ্বারা কিচ্ছু হবে না, এই যে মানসিকতা, এটা হচ্ছে ইনফারিটি। হয়তো কারো কারোর মধ্যে আমাদের ডেভেলপড হয়েছে, আমি বলছি না সবার মধ্যে নেই, হয়তো আছে, বাট এটাকে আমাদের সরাতে হবে। দুনিয়া আমাদের যখন বিশ্বাস করবে, তার আগে আমাদের নিজেকে বিলিভ করতে হবে। দুনিয়া বিলিভ করবে পরে, আমাদের নিজেকে বিলিভ করা দরকার যে আমরা পারবো স্যার, 3 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো স্যার, করে দেখাবো স্যার। দুনিয়া বিলিভ করবে পরে, আগে আমরা নিজেরা বিলিভ করা শিখি। ক্লিয়ার এতটুকু? দেখুন তো কারো কোনো অসুবিধা? এরপর আমি ওভারঅল পড়াবো। ওকে, নেক্সট 12 থেকে 18 বছর আমরা সায়েন্স নিতাম। 12 থেকে 18 বছরে সায়েন্স নিয়েছি, বা কেউ আর্টসে গেছি, বেশিরভাগই তো এখানে আর্টসে গেছেন। সায়েন্সে যারা গেছে কিসের জন্য গেল? সায়েন্সে কিসের জন্য গেল? সায়েন্সে কি হবে? সবাই তখন কি বলে? আমি ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, সব সায়েন্সে গেল। হ্যাঁ বা না? কি? তাহলে এই বয়সে আমরা ঠিক করি জীবনে আমরা কি হতে চাই, জীবনে আমরা কি হতে চাই সেটা আমরা ঠিক করি। এটা হচ্ছে কি আইডেন্টিটি। আমরা অনেকেই ঠিক করেছিলাম এই সময় আমরা কি হতে চাই। যেমন আমি যখন বিএডে ছিলাম, তখন আমার বয়স ছিল 20 বছর বয়স। তো বিএডে থাকাকালীন অবস্থায় আমি প্রথমে বুঝতাম না বিএড কেন করছি, মানে হয়তো এসএসসি হবে ওর জন্যই করছি, বাট মিনিংটা বুঝতাম না। মানে মিনিংটা আমি ফাইন্ড করেছিলাম যখন আমি প্র্যাকটিস টিচিং এ গিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল না এই কাজটাই আমি করবো, টিচিংই আমি থাকবো, এই লাইনেই থাকবো, এডুকেশন লাইনেই থাকবো। তো ওই সময় আমার ঠিক হয়েছিল, আমি নিজে ঠিক করেছিলাম যে আমি এই দিকেই থাকবো, এটা ছাড়া আমি অন্যদিকে যাব না। এর জন্য আমি এডুকেশন বাদে অন্য কোনো পরীক্ষাতে বসিও না। তো এটা বুঝুন, আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। আইডেন্টিটি মানে আমি কে, আমি কি হতে চাই, এই সময় আমরা ঠিক করতাম। আমরা ঠিক করতাম যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কি নিয়ে পড়াশোনা করবো, আমি ভবিষ্যৎ কি দেখছি। আপনারা হয়তো দেখেছিলেন যে স্যার আমি নর্মাল জেনারেল লাইনে পড়াশোনা করে টিচিং বা অন্যান্য বিভিন্ন জায়গায় ঠিক করেছিলেন হয়তো এই দিকে যাব। তাহলে এটা কি আপনারা দেখুন এই সময়কালে ঠিক করেছিলেন। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, আমরা জানি না জীবনে কি হতে চাবো। তাহলে এই সময় আইডেন্টিটি কিভাবে ডেভেলপড হবে? একটা বাচ্চা কিছু হতে চায়, তাকে যদি সঠিক অপরচুনিটি দেই, সঠিকভাবে সাপোর্ট করি, তাহলে ওর মধ্যে আইডেন্টিটি ডেভেলপড হবে। সচিন টেন্ডুলকর নিশ্চয়ই, বা যারা এরকম সচিন টেন্ডুলকর হচ্ছে বা আগামী দিনে যারা ক্রিকেটার হচ্ছে, তারা বেশিরভাগই দেখুন এই 11-12 বছরই তো ঠিক করছে আমি কোন দিকে যাব, আমার কি হওয়া উচিত, নিজের নিজের জীবনে কি হবে সেটাই ঠিক করছে। কারণ সেটা যদি করতে দেওয়া না হয়, সেটা যদি তাকে করতে দেওয়া না হয়, সারা জীবন কি বেশিরভাগ মানুষ রোল কনফিউশনে ভুগবে। আপনাদের মধ্যে কেউ হয়তো ছিলেন স্যার আমি খুব গান ভালো পারতাম, বাড়ি থেকে আমাকে সাপোর্ট করেনি। আপনি জীবনে অনেকটা সময় এটা ভেবে কাটিয়েছেন যে আপনি কি হবেন, কিসে আপনার লাইফ হতে পারে, কিসে আপনার ভবিষ্যৎ হতে পারে। আপনি নাচতে ভালো পারতেন, কোন একটা ইউনিভার্সিটিতে ভর্তি পড়বেন বলেছিলেন, বাট বাড়ি থেকে বলে দিয়েছে না অত দূরে পাঠানো যাবে না, আশেপাশে যা আছে সেখানে পড়। আপনি এখন রোল কনফিউশনে ভুগবেন, কি করব না করব। তাহলে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন কি? আইডেন্টিটি মানে আমরা জানি আমরা কি হতে চাই, আর উল্টো দিকে
আমরা জানি না আমরা কি হতে চাই। আমি সায়েন্স নিয়ে পড়লাম, সায়েন্স নিয়ে পড়ে আমি কোচিং নিলাম, ব্যাংকে চাকরি করব, দুদিন পরে এসে আমি ডিএলএড করছি, এখন আমার মনে হচ্ছে আমি প্রাইমারি স্কুলের টিচার হবো। তাহলে আমি জানি না আমি কি হতে চাই। এটা হচ্ছে কি রোল কনফিউশন। ক্লিয়ার? সবার না ক্লিয়ার না? ওকে, তাহলে দেখুন কি লিখেছে, this stage takes place during adolescence, a period of major physical, emotional and social change. আচ্ছা, teenager begins to ask who I am and explore their beliefs, values, goals and future goals. আমার ভবিষ্যতে আমি কি হতে চাই, আমার বিলিফ কি, এগুলোকে সে খোঁজার চেষ্টা করে। If they are allowed to explore freely, receive guidance and feel accepted, they develop a clear sense of identity. কি বললো, যদি তাদের স্বাধীনভাবে অনুসন্ধান করার সুযোগ দেওয়া হয়, যথাযথ দিক নির্দেশনা মানে গাইডেন্স দেওয়া যায় এবং গ্রহণযোগ্যতা পাওয়া যায়, ও যেটা করছে সেটাকে যদি আমরা একসেপ্ট করি, যেটা ভালো কিছু করছে সেটাকে যদি একসেপ্ট করি, তাহলে ওর মধ্যে কি হবে, আইডেন্টিটি ডেভেলপড হবে। আর যদি ও যেটা চাচ্ছে সেটা যদি করতে না দেয়, রেস্ট্রিকশনে রাখি, তাহলে ওর মধ্যে কি তৈরি হবে, রোল কনফিউশন তৈরি হবে। ওকে, নেক্সট স্টেজ, আমরা একটা প্রবাদ বাক্য বলি, পেহলে নকরি ফির ছোকরি, বলি কি বলি না, পেহলে নকরি ফির ছোকরি। তাহলে আইডেন্টিটিতে দেখুন আমরা ঠিক করছি যে জীবনে আমি কি হতে চাই, জীবনে আমি কি হব সেটা ঠিক করলাম। এখন জীবন তো ঠিক করলাম, এখন জীবন সঙ্গিনী লাগবে। জীবনে আমি কি হতে চাই সেটা ঠিক করলাম, তাহলে এখন জীবন সঙ্গিনী লাগবে। এটাই হচ্ছে কি ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ইন্টিমেসি বলতে এখানে একটা মানুষ যে এই স্টেজে আসবে সে কি করতে চাইবে, পজিটিভ অভিজ্ঞতা পেলে ফ্যামিলি তৈরি করতে চাইবে। আপনারা লক্ষ্য করুন, আপনার এই যে 18 থেকে 40 এই সময়কালটা এমন, আপনারা যারা পজিটিভ অভিজ্ঞতা পেয়েছেন, পজিটিভ অভিজ্ঞতা শুধু যে কোনো পজিটিভ রিলেশনে এসেছেন তার জন্য হয়েছে তা না, কোনো ভালো কারোর সাথে দেখা হয়েছে, সে আপনাকে বোঝে, আপনাকে বিলিভ করে, আপনাকে প্রতিদিন মোটিভেট করে, তাহলে আপনি চাইবেন ভবিষ্যতে তার সঙ্গে জীবন কাটাতে, বা অনেকে অলরেডি করেওছেন এই বয়সে, এই 18 থেকে 40 বছর এই সময়কালে। ওকে, তাহলে পজিটিভ অভিজ্ঞতা পেলে আমরা কিসে যাব, ইন্টিমেসিতে যাব। বাট যদি নেগেটিভ অভিজ্ঞতা হয়, স্যার কারোর সাথে একটা রিলেশনে ছিলাম স্যার, এমন অভিজ্ঞতা হয়েছে স্যার, তিক্ত অভিজ্ঞতা স্যার, মনে হয়েছে স্যার যে বিয়ে শাদী যে লোকে কেন করে স্যার। অনেকের হয়েছে এরকম অভিজ্ঞতা, যারা এখন বিয়ের কথা বললে প্রণাম করে চলে যায়, যে যাই বলিস ভাই বিয়ের কথাটা বলিস না। ওকে, বা নেগেটিভ অভিজ্ঞতা শুধু যে ব্রেকআপের জন্য হবে তা না, বিভিন্নভাবে নেগেটিভ অভিজ্ঞতা হতে পারে বিভিন্ন দিক থেকে। যেমন দেখুন, আপনি জীবনে কি হতে চেয়েছিলেন সেটা আপনি হতে পারলেন না। আপনি আগের স্টেজে যেমন আইডেন্টিটি ডেভেলপ করলেন, আপনি হয়তো ভাবছেন যে আপনি ভালো ক্রিকেটার হবেন, কিন্তু আপনি 25-30 বছরে দিয়ে দেখলেন আপনি ফ্লপ ক্রিকেটার হয়েছেন, বা কোনো একজন ফ্লপ ক্রিকেটার হয়েছে, তাহলে সেটা তার জন্য নেগেটিভ অভিজ্ঞতা। তাহলে এরকম নেগেটিভ অভিজ্ঞতা থেকেও তার কি হতে পারে, আইসোলেশন হতে পারে। বা কোনো একজন কি তার বন্ধুকে দেখেছে যে ওর রিলেশন দেখে মনে হয়েছে স্যার আমি একাই ভালো আছি, তাহলে এটাও কি নেগেটিভ অভিজ্ঞতা। এটার থেকেও কারো কি হতে পারে, আইসোলেশন হতে পারে। সবাই বুঝতে পারছেন? যেমন আপনাদের জন্য বলবো, এখন নেগেটিভ অভিজ্ঞতা কি স্যার, এতদিন ধরে পড়েছি স্যার, একটা পরীক্ষা দিতে পারিনি, এটাও আপনাদের জন্য নেগেটিভ অভিজ্ঞতা। এর জন্য বেশিরভাগ ছেলেরা, বিশেষ করে মেয়েরা তো অনেক সময় করতে হয়েছে, ছেলেরা অনেকে আছেন বিয়ের কথা চিন্তাও করেননি। এটা হচ্ছে কি আইসোলেশন। বুঝতে পারছেন সবাই? ওকে, দেখুন এখানে সেন্ট্রাল কোশ্চেন কি, ক্যান আই ফর্ম লাস্টিং মিনিংফুল রিলেশন উইথ আদার্স। আমি কি কারোর সাথে, ধরুন অন্যদের সাথে দীর্ঘস্থায়ী অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে যদি পজিটিভ অভিজ্ঞতা পান, লাভ, ইমোশন, ক্লোজনেস, ট্রাস্ট, কমিটমেন্ট, এগুলো যদি পান, তাহলে আপনার মধ্যে ইন্টিমেসি ডেভেলপড হবে। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পান, তাহলে তার মধ্যে আইসোলেশন ডেভেলপড হবে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা হতে হবে? এবার দেখুন, 40 বছর হলো, এখন জীবনে এমন একটা স্টেজে আছি 40 থেকে 65, এই সময়টা এমন একটা সময়কাল, ভাবুন আপনাদের মা বাবার বয়স, তাই না? 40 থেকে 65 বেশিরভাগেরই মা বাবার বয়স। তাহলে এই সময় পজিটিভ অভিজ্ঞতা কি হবে,
এই সময় পজিটিভ অভিজ্ঞতা। বাবা মা কি চাইবে? যে তারা যে সমাজে কন্ট্রিবিউট করেছে তার জন্য সমাজ তাকে রেসপেক্ট করবে, এটা চাইবে। তার ছেলে মেয়ে যারা বড় হচ্ছে তারা তাকে রেসপেক্ট করবে, তারা তার কথা শুনবে, তাকে মান্য করবে, এগুলো তো বাবা মা চায়, তাই না? বাবা মাদের তো এক্সপেকটেশন খুব ছোট ছোট থাকে আমাদের প্রতি, তাই না? হয়তো কোনো বাবা মাই চাইবে না যে আমার ছেলে 5 লাখ টাকা করে কামাক, 10 লাখ টাকা করে কামাক, এরকম হয়তো কোনো বাবা মা চাইবে না। হয়তো চাইবে কি, ছেলেটা যে পরিশ্রমটা করছে বা মেয়েটা যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমটা যেন সার্থক হয়, এটা চাইবে। তাহলে এই বয়সে যখন আমরা পজিটিভ অভিজ্ঞতা দিব, তাহলে বাবা মাদের মধ্যে কি তৈরি হবে? জেনারেটিভিটি তৈরি হবে। জেনারেটিভিটি মানে কি? জেনারেটিভিটি মানে হচ্ছে সেই মানুষটা সমাজের জন্য এখনো প্রোডাক্টিভ কাজ করতে চাইবে, এখনো সে কিছু না কিছু করতে চাইবে সমাজের জন্য, সেটা হচ্ছে জেনারেটিভিটি। স্ট্যাগনেশন মানে হচ্ছে থেমে যাওয়া। যদি নেগেটিভ অভিজ্ঞতা পায়, বিভিন্নভাবে নেগেটিভ অভিজ্ঞতা পেলো, তাহলে কি তৈরি হবে? স্ট্যাগনেশন, থেমে যাওয়া। মানুষ ভাবা শুরু করবে যে আমার তো জীবনটা এভাবেই গেল, এখন আমি এসে আর কার জন্য কি করব? আমার ছেলেটা মানুষ হলো না, মেয়েটা মানুষ হলো না, কার জন্য করব? তাহলে স্ট্যাগনেশন চলে আসবে তার জীবনে। তাহলে এখানে দেখুন কি বলেছে, দিস স্টেজ টেক্স প্লেস ডিউরিং দ্য মিডল অ্যাডাল্টহুড when individual reflect on their contribution on society and future generation। মানে এখন মানুষ কি দেখছে? যে সে সমাজকে কতটা কন্ট্রিবিউট করলো, ফিউচার জেনারেশনের জন্য সে কি করে যেতে পারছে সেটা সে দেখছে। এখানে কোশ্চেনটা কি? ক্যান আই মেক এ মিনিংফুল ইম্প্যাক্ট? আমি কি একটা মানে কি বলবো মানে মিনিংফুল মানে অর্থপূর্ণ প্রভাব ফেলতে পেরেছি সমাজে? যদি পজিটিভ অভিজ্ঞতা পাই তাহলে আমার মধ্যে জেনারেটিভিটি ডেভেলপড হবে। জেনারেটিভিটি মিনস বিং প্রোডাক্টিভ অ্যান্ড গিভিং ব্যাক থ্রু প্যারেন্টিং, মেন্টরিং, টিচিং, কমিউনিটি ওয়ার্ক অর প্রফেশনাল ডেভেলপমেন্ট। সে হচ্ছে কি করবে? এখনো সমাজের প্রতি সে সমাজে কীভাবে প্রোডাক্টিভ হবে এবং গিভিং ব্যাক, সমাজকে সে দিয়ে যাবে। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পায়, সে তাকে কেউ রেসপেক্ট করে না, ছেলে মেয়ে ঠিকঠাক রেসপেক্ট করে না, ছেলে মেয়ে মানুষ হয়নি, তাহলে স্ট্যাগনেশন চলে আসবে জীবনে, কিছু আর সে করতে চাইবে না। লাস্ট স্টেজ ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার। ডেসপায়ার মানে হচ্ছে হতাশা। জীবনের শেষ সময়ে এসে একটা মানুষ কি ভাববে? যে আমি জীবনটা কিরকম বাঁচলাম, এটা তো ভাববে আমার পুরো জীবনটা কি মিনিংফুল হলো। তাহলে এই সময় পজিটিভ অভিজ্ঞতা কিরকম হবে? তার ছেলে মেয়ে যাদের সে মানুষ করেছে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, প্রথম। তাকে ছেলে মেয়ে যতটা পারছে তার প্রতি তার সেবা করছে, তার ওষুধ দিচ্ছে, তার নাতি নাতনি যারা আছে তাকে ভালোবাসছে। এটাই তো একটা মানুষ এই বয়সে চাইবে। যদি পায় তাহলে তার মধ্যে ইগো ইন্টিগ্রিটি তৈরি হবে। ইগো ইন্টিগ্রিটি বলতে সে জীবনের প্রতি খুব কি বলবো ফ্রাইটফুল হবে, ঠিক আছে? আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পায়, সবকিছু করার পরে যদি একটা মানুষকে এই বয়সে গিয়ে বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, বা ছেলে মেয়ে মানুষ হলো না, ছেলে মেয়ে দেখে না বা ঠিকঠাক মতো খেয়াল করে না, তাহলে হতাশায় ভুগবে একটা মানুষ। মানুষের জীবনের সাথে দেখবেন এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, খুব প্রাসঙ্গিক থিওরি একটা। ইফ ইন্ডিভিজুয়াল লুক ব্যাক উইথ প্রাইড, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড স্যাটিসফ্যাকশন, দে ডেভেলপ ইগো ইন্টিগ্রিটি, এ সেন্স অফ পিস, উইজডম অ্যান্ড কমপ্লিটনেস। মানে ইগো ইন্টিগ্রিটি বলতে কি? এ সেন্স অফ, একটা কিসের সেন্স? পিস, শান্তি, উইজডম অ্যান্ড কমপ্লিটনেস। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পাই, যেমন আমার জীবনের প্রতি আমার রিগ্রেট হচ্ছে, গিল্টি ফিলিং হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাহলে আমার মধ্যে কি তৈরি হবে? হতাশা তৈরি হবে এই সময়। এতটুকু ক্লিয়ার হলো? আমি এখন পুরো থিওরিটাকে একবার গল্পের মতো বলবো, আপনারা প্রত্যেকটা স্টেজকে মনে করার চেষ্টা করুন আমার সাথে সাথে, ঠিক আছে? আমরা দেখবো না, না দেখে দেখে বলার চেষ্টা করি। প্রথম স্টেজ ছিল জীবনে, প্রথমে আমরা বিশ্বাস করতে, আমাদের প্রথমেই এসে কি হয়? স্যার কাকে বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব না, প্রথমেই এটা মনে হয় নতুন জায়গাতে যখন যাই। তাহলে প্রথম স্টেজের জন্য কি, একটা বাচ্চাও যখন প্রথমে আসছে কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না, তাহলে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, একটা পজিটিভ একটা নেগেটিভ। 0 থেকে 1 বছর। নেক্সট কি হলো? বাচ্চাটা এখন কি হবে? নিজের কাজ নিজে করবে, অটোনমি ভার্সেস শেম অ্যান্ড ডাউট, 1 থেকে 3 বছর। যদি ও নিজের কাজ নিজে করে, সেই সময় যদি ভুল করার পরেও যদি ওকে সাপোর্ট করি, ওকে কাজ করতে এনকারেজ করি, তাহলে ওর মধ্যে ইনিশিয়েটিভ ডেভেলপড হবে, নিজের কাজ নিজে করবে। আর যদি নেগেটিভ অভিজ্ঞতা দেয়, শেম অ্যান্ড ডাউট ডেভেলপ করবে। যে নিজের কাজ করে সে একটু পরে চাইবে, কিছুদিন পরে চাইবে অন্যের কাজও করতে,
সেটা কি বলা আছে, ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড 3 থেকে 6 বছর। এরপরে আসলে 6 থেকে 12 বছর, বাচ্চা স্কুলে যাচ্ছে, একসঙ্গে অনেকের সঙ্গে থাকছে। তাহলে নেগেটিভটা কি ডেভেলপড হতে পারে স্যার, হীনমন্যতা, ইনফেরিয়রিটি ডেভেলপড হতে পারে। পজিটিভটা কি ডেভেলপড হতে পারে স্যার, খুব হার্ড ওয়ার্কিং হবে। কেন? যে নিজের কাজ করে অন্যের কাজও করে, সেই বাচ্চাটা হার্ড ওয়ার্কিং হবে, সেটাকে বলেছে কি ইন্ডাস্ট্রি ডেভেলপড হওয়া। 12 বছর হলো, এখন 12 থেকে 18 বছর কৈশোরকাল। স্যার এই সময় ঠিক করেছিলাম সায়েন্স নেব, আর্টস নেব, কমার্স নেব। কমার্স নেব কেন? অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়বো, সিএ হবো। তাহলে জীবনে কি হতে চাই সেটা ঠিক করেছিলাম অনেকে। যদি করতে পারি তাহলে স্যার আইডেন্টিটি ডেভেলপড হবে, না করতে পারলে রোল কনফিউশনে ভুগবো। 12 থেকে 18 বছর গেল, কোথাও কোথাও এটাকে 12 থেকে 20 বছরও বলতে পারে। নেক্সট কি আসলো স্যার, আপনি বলেছেন, আমরাও শুনি অনেক জায়গায়, পেহলে নকরি ফির ছোকরি। তাহলে নকরি তো পেলাম, এখন লাগবে স্যার ছোকরি, মানে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, মানে 18 থেকে 40 বছর মোটামুটি সময়কাল। যদি পজিটিভ অভিজ্ঞতা পাই, আমাকে কেউ ইমোশনালি সাপোর্ট করছে, আমাকে বিভিন্ন কাজে আমাকে এনকারেজ করছে, তাহলে আমি রিলেশন তৈরি করতে চাইবো। নেগেটিভ অভিজ্ঞতা পেলাম, তাহলে আইসোলেশনে থাকবো স্যার। নেক্সট হলো 40 বছর গেল স্যার, 6টা স্টেজ দেখুন হয়ে গেল। এরপরে কি হলো স্যার, 40 থেকে 65 বছর বলেছেন, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। যদি এই সময় একটা মানুষ, জেনারেটিভিটি মানে কি, সে মানুষটা সমাজের প্রতি প্রোডাক্টিভ হবে, সমাজকে এখনো দিতে চাইবে কিছু না কিছু। তাহলে সে যদি পজিটিভ অভিজ্ঞতা পায়, সমাজ যদি তার কাজটাকে যদি রেকগনাইজ করে, রেসপেক্ট করে, তার ছেলে মেয়ে যদি মানুষ হয়, তাহলে সে কি হবে, জেনারেটিভিটি হবে, বা ক্রিয়েটিভিটিও বলতে পারে অনেক সময়, ক্রিয়েটিভিটি বা জেনারেটিভিটি। ভার্সেস নেগেটিভ অভিজ্ঞতা বলে স্ট্যাগনেশন তৈরি হবে। লাস্ট স্টেজ ইগো ইন্টিগ্রিটি ভার্সেস আইসোলেশন। ইগো ইন্টিগ্রিটি বলতে যে মানুষটা সেন্স অফ পিস, সেন্স অফ উইজডম, এগুলো মানুষের মধ্যে তৈরি হবে। ইন্টিগ্রিটি, সে খুশি থাকবে জীবনের প্রতি। আর যদি তাকে যদি শেষ জীবনটা যদি স্যার বৃদ্ধাশ্রমে কাটাতে হয়, তাহলে মানুষটার কি তৈরি হবে, হতাশা তৈরি হবে। কি মনে থাকবে না, থাকবে না স্টেজগুলো? কোনো কঠিন? ওকে, আজকের লাস্ট থিওরি, এটা হচ্ছে মরাল ডেভেলপমেন্ট। অনেক সময় এটাকে মরাল অ্যান্ড প্রো সোশ্যাল ডেভেলপমেন্টও বলা থাকে। হ্যাঁ, মরাল ডেভেলপমেন্টই মেন, মনে রাখুন, ঠিক আছে? এগুলো করার পর আমরা প্রশ্ন করবো। ওকে, পরীক্ষা যেহেতু কাছে, এর জন্য একটু বেশি করেই পড়াতে হচ্ছে, চাপ আমাদের নিতে হবেই। চলুন, মরাল ডেভেলপমেন্ট দিয়েছেন হচ্ছে কে, লরেন্স খোলবার্গ। তো মরালিটি কি? মরালিটি হচ্ছে, এক্সাম্পল নিয়ে আগে, একটা চোর চুরি করে, চোর কিভাবে, সেই কাজটা ঠিক না ভুল? সেই কাজটা ঠিক না ভুল? একজন ডাকাতি করে, একজন মানুষকে হত্যা করে, সে কিভাবে, সেই কাজটা ঠিক না ভুল? ঠিক। বেশিরভাগ মানুষ সেটাকে ঠিকই ভাবে, বেশিরভাগ চোর ভাবে চুরি করা ঠিক, এর জন্য সে চুরি করে। বাট দেখুন, এই যে একটা চোর চুরি করে, ওর যে ভ্যালুস গুলো, মূল্যবোধ গুলো, সেইভাবে ডেভেলপড হয়েছে, ওর ছোট থেকে ভ্যালুস গুলো ওরভাবে ডেভেলপড হয়েছে। বাট আমি এমন অনেক মানুষ জানি, এমন মানুষ করোনার সময় দেখেছি, এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, দিন আনে দিন খায়, মানে আগেও দিন আনে দিন খেত, করোনার সময় কোনো কাজ নেই, বাড়িতে এসে বলছে, আমার বাড়িতে এসে বলছে যে একটু কি চাল হবে, একটু কি, প্রথমে বলেছে ভাত হবে, তখন মা যখন ভাত দিতে গেছে বলছে, ম্যাডাম আপনি তো আমাকে ভাত দিবেন, কিন্তু আমার বাড়িতে তো আমার বউ, দুটো বাচ্চা আছে, ওরা কি খাবে, আমাকে একটু চাল দিন, একটু ডাল দিন, আমি বাড়িতে সিদ্ধ করে খাবো। তাই আমি মাকে বললাম একটু চাল ডালের সাথে 500 টাকাও দিয়ে দাও। তো এরকম 2বার বা 3বারই সেরেছিল পুরো করোনাতে। তারপরে যখন সেই মানুষটা, যখন করোনা ঠিক হলো, সে কিন্তু আর আসেনি। সে কিন্তু যখন যায়, আর একবারও কিন্তু চুরি করাও দূরের কথা, চেয়েও খেতে আসেনি। কিন্তু অনেকের দেখবেন অভ্যাসই থাকে, অনেক সময় আপনারা দেখবেন মানুষের অভ্যাসই থাকে চেয়ে চেয়ে খাবো, ভিক্ষা করেই খাবো, কাজ করব না। ওকে, বাট কিছু কিছু মানুষ করোনার সময় আমরা দেখেছি চুরি করেনি, কিন্তু মানুষের কাছে হাত পাততে দেখেছি। তাহলে সেই মানুষটা কিন্তু চুরি করেনি কেন? তার মূল্যবোধ তাকে বলে চুরি করাটা ঠিক না। তাহলে আমরা কি কাজ করব, কি কাজ করব না, কোনটাকে আমরা ঠিক মনে করি, কোনটাকে ভুল মনে করি, সেটা আমাদের কি মূল্যবোধের উপর ভিত্তি করে ঠিক হয়।
এই যে আমরা আমাদের মূল্যবোধের উপর ভিত্তি করে ঠিক করছি কোনটা কাজটা ঠিক কোন কাজটা ভুল, সেটাই হচ্ছে আমাদের নৈতিকতা। চুজিং বিটুইন হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং অর গুড অ্যান্ড ব্যাড ইন টার্মস অফ ভ্যালুস, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা মন্দ, যখন আমাদের মূল্যবোধের উপর ভিত্তি করে আমরা ঠিক করি যে এই কাজটা ঠিক এই কাজটা ভুল। যেমন চোর ভাবছে চুরি করা কোনো ভুল না, আমি অল্প একটু তো চুরি করছি, কারো মানুষের পকেটে 5,000 টাকা আছে, আমি 100 টাকাই তো চুরি করলাম, এটা আবার কিসের কিসের চুরি? ও ভাবছে ওটাই ঠিক। তাহলে ও কি ওর ভ্যালুসটা যেরকম ডেভেলপ হয়েছে সেটার উপর ভিত্তি করে ও ঠিক করছে কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল। এটাকে আমরা বলি কি মরালিটি। ক্লিয়ার এতটুকু? আপনারা যদি লক্ষ্য করেন একটা বাচ্চা একদম ইনিশিয়াল স্টেজে ও কিন্তু ঠিক করে না, ঠিক করে কিভাবে বুঝে কোনটা ঠিক কোনটা ভুল। যেমন আমার মেয়ে এখন ও যখনই কোনো কাজ করে ও দেখে আমরা কিরকম ভাবে রিয়াক্ট করছি। যদি আমরা খুব জোরে কথা বলি, একটা কাজ করলো যদি জোরে কথা বলি বা আচরণটা যদি এরকম আওয়াজ হয়, এ মা কি পরে ফেললে তুমি, এরকম যদি করি, আমি একটু আগেও দেখছিলাম ও তখন ভাবে ও মনে হয় কিছু ভুল করে ফেলেছে। মানে এখনো ওর একা বোঝার ক্ষমতা নেই যে কোন কাজটা ঠিক কোন কাজটা ভুল। এখন কি ও অন্যের উপর নির্ভরশীল। একটা কাজ ও করবে, ও কাজ করে দেখবে যে কাজটা করার পর ও রিওয়ার্ড পাচ্ছে না পানিশমেন্ট পাচ্ছে। যে রিওয়ার্ড যদি পায় তার মানে কাজটা ঠিকই করেছি, আর যদি পানিশ করে, মা যদি বকা দেয় মারে, তার মানে আমি কাজটা ঠিক করিনি। তাহলে ছোট অবস্থায় এরকমই থাকি আমরা সবাই, বাট ধীরে 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 আমরা বুঝতে শিখি যে অ্যাকচুয়ালিতে কোনটা ঠিক কোনটা ভুল আমরা নিজের ভিতর থেকে বোঝা শুরু করি। মানে প্রাথমিক অবস্থায় কোনটা ঠিক কোনটা ভুল আমরা এক্সটার্নাল কোনো ফ্যাক্টর দ্বারা বিচার করি, এক্সটার্নাল কোনো ফ্যাক্টর, বাহ্যিক কোনো ফ্যাক্টরের দ্বারা। বাট যত আমরা বড় হই সেখানে আমরা কি করি, আমরা ইন্টারনাল ফ্যাক্টর আমরা নিজেরা ঠিক করি কোনটাকে আমরা ঠিক বলবো কোনটাকে আমরা ভুল বলবো। ক্লিয়ার হলো এতটুকু? তারপরে এগুলোতে আমরা যাচ্ছি। সবাই কাইন্ডলি একটু রিপ্লাই করবেন, তো আমি বুঝতেও পারবো সবাই আমার পড়ায় ঘুমিয়ে পড়েননি, আমি এতটা হয়তো মানে খুব ইসে পড়াচ্ছি কিনা, বোরিং হচ্ছে কিনা যে ঘুমিয়ে পড়ছেন কেউ। ওকে, দেখুন Holberg's moral development theory explain how individuals develop their sense of right and wrong over time from childhood to adulthood. হোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব ব্যাখ্যা করে কিভাবে একজন ব্যক্তি শিশু অবস্থা থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ধীরে ধীরে ঠিক ও ভুলের ধারণা গড়ে তোলে। দেখুন এই যে মরাল ডেভেলপমেন্ট, এটা নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন কিন্তু পিয়াজে। আপনারা নাম শুনেছেন না পিয়াজে? বাট পিয়াজে পুরো থিওরি দেননি, প্রথম কাজ শুরু করেছিলেন পিয়াজে, থিওরি ডেভেলপ করেছিলেন হচ্ছে আমাদের লরেন্স কোলবার্গ। ওকে, পিয়াজের কাজটাকেই পরবর্তীতে এগিয়ে নিয়ে গেছিলেন কোলবার্গ। হি বিলিভড moral reasoning develops through series of stages just like cognitive development. তিনি বিশ্বাস করতেন যেমন জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট ধাপে ধাপে ঘটে, তেমনি নৈতিক যুক্তি বোধ একটি নির্দিষ্ট ধারা অনুসরণ করে পর্যায়ক্রমে বিকশিত হয়। তাহলে এই যে আমরা মরাল ডেভেলপমেন্ট, এটা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের সাথেই যুক্ত, মানে আমাদের থিঙ্কিং এর সাথেই যুক্ত। ঠিক আছে, এটাও কি ধাপে ধাপে হয়। এই জন্যই দেখবেন আপনারা এই থিওরিতে 6টা ধাপ দেখতে পাবেন, 6টা স্টেজ দেখবেন, 3টা লেভেল 6টা স্টেজ দেখবেন। বলেছে হি প্রপোজ 3 levels ইচ উইথ 2 stages মেকিং এ টোটাল অফ 6 stages। 3টা লেভেল আছে এবং প্রতিটা লেভেলে 2টো করে স্টেজ, অর্থাৎ 6টা টোটাল স্টেজ আছে। In 1956, Kohlberg began a study involving 72 boys between age of 10 to 16। মানে 1956 সালে কোলবার্গ 72 জন ছেলেকে নিয়ে একটা গবেষণা শুরু করে যাদের বয়স 10 থেকে 16 বছর ছিল। He followed up on 58 of the boys, testing them every 3 years, the course of 20 years to observe how their morality changed with ages। তার মানে তিনি 72 জনকে, দেখুন 20 বছর ধরে তিনি একটা গবেষণা চালান। তাহলে 72 জনকে তিনি যখন ফলো করবেন, শেষ পর্যন্ত 20 বছর শেষে তো 72 জন থাকবে জরুরি না, হতে পারে কোনো ছেলে মেয়ের বাবা মা হয়তো বাইরে ট্রান্সফার হয়ে গেছে, বাইরে চলে গেছে, কেউ কারো মৃত্যু ঘটতে পারে, এর জন্য শেষ অবধি 58 জনকে তিনি ফলো করেছিলেন। এবং তিনি কি করতেন, প্রতি 3 বছর অন্তর অন্তর দেখতেন তাদের মরালিটিতে কি চেঞ্জ হয়, মানে কোনটাকে তারা ঠিক বলছে কোনটাকে তারা ভুল বলছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন আমাদের মধ্যে মরালিটি কিভাবে চেঞ্জ হয়।
11-12 যেই কাজগুলো করে বেড়াতেন, আজকের দিনে সেই কাজগুলো যদি আপনারা দেখেন হাসি পায়। পায় কি পায় না? 11-12 কি করতেন? কারো বাড়ির সামন দিক দিয়ে সাইকেল নিয়ে যেতেন, কেউ প্রাইভেট পড়তে যাবে সেদিক দিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। ওটা না হলে মনে হয় আপনাদের না রাত্রে ঘুম হতো, না খাবার হজম হতো। বাট আজকের দিনে দেখুন তো, যদি আপনাকে কেউ বলে যে ওর বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে, ও আসবে, আপনি দাঁড়াবেন? আপনার ধুর, ওগুলোর এখন আর বয়স নেই। তবে দেখুন, ঠিক ভুল কোথাও না কোথাও কিন্তু বিচার হয়। আমরা কি আমাদের বয়সের সাথে সাথে কিন্তু আমাদের চেঞ্জ হয়, কেন আমাদের ভ্যালুস চেঞ্জ হচ্ছে। সেই সময় একটা 11-12 আপনার জন্য যে জিনিসটা খুব বেশি ভ্যালুয়েবল ছিল, 11-12 হয়তো সেই মানুষটা বেশি ভ্যালুয়েবল ছিল আমরা ভাবতাম। আবেগটা খুব বেশি কাজ করে। বাস আজকের দিনে কেরিয়ার বেশি ইম্পর্টেন্ট। আজকে যদি সে বাড়ির সামন দিতে যায়, হয়তো সেখানে যাবেন না, হয়তো কি ক্লাসের পড়াটা পড়তে থাকবে। দেখুন, আমাদের সময়ের সাথে সাথে কি হচ্ছে, আমাদের ভ্যালুস চেঞ্জ হচ্ছে। আর ভ্যালুস যখন চেঞ্জ হবে, তাহলে কোনটাকে ঠিক বলবো কোনটাকে ভুল বলবো সেটাও আমাদের চেঞ্জ হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না সবার? এখন দেখুন, কিছু ইম্পর্টেন্ট টার্মস আমাদের জানতে হবে। একটা হচ্ছে মরাল ডিলেমা, একটা হচ্ছে মরাল রিজনিং এবং হেন্স ডিলেমা। মরাল ডিলেমা কি? আমি একটা এক্সাম্পল নিই। এই যে আপনারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিবেন এসএলএসটি। আমার অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে স্যার, সামনে নেট পরীক্ষা, নেটের এতদিন প্রিপারেশন নিলাম, এখন কি করব? রিয়া, মাথায় এসেছে না? এখন কি করবো স্যার, এসএলএসটি প্রিপারেশন নিব না নেট করব? এরকম অনেকের মনে হয়েছে। বা কোনো একটা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন, কোনো সেন্ট্রালের কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন, হুট করে এসএলএসটি ডিক্লেয়ার করে দিয়েছে। এখন আপনার মনে হচ্ছে স্যার, শুনেছি অমুক সময়ে আমাদের পরীক্ষাটা হবে, দুটো পরীক্ষায় প্রায় একই সময় পড়বে স্যার, তাহলে কোনটার প্রিপারেশন নেওয়া স্যার ভালো হবে? হ্যাঁ, এনটিপিসি, একদম। তাহলে এটা আপনার জন্য কি একটা মোরাল ডিলেমা। মানে একের অধিক সিচুয়েশন আপনার কাছে, একের অধিক সিচুয়েশন আছে, বাট কোনো সিচুয়েশন আপনার জন্য 100% পারফেক্ট না, 100% পারফেক্ট না। আপনি যেটাই চুজ করুন না কেন, কিছু না কিছু তো ক্ষতি হবে, কিছু না কিছু ক্ষতি তো হবে। তাহলে এরকম সিচুয়েশনকে আমরা কি বলি? moral dilemma. Moral dilemma is a situation in which a person faces two or more conflicting moral choice and no option is clearly right and wrong. কোনোটাই ক্লিয়ারলি রাইট রং হতে পারে না। ওকে, ক্লিয়ারলি রাইট রং কোনোটা না। যেমন একটা এক্সাম্পল আছে, দেখুন, এ ফ্রেন্ড হ্যাজ ডান সামথিং রং। একটা বন্ধু কিছু খারাপ করেছে, ভুল করেছে। দ্য টিচার আস্কস ইউ অ্যাবাউট ইট। আপনাকে আপনার টিচার জিজ্ঞাসা করলো এটার ব্যাপারে, যে ভুলটা করেছে ওই ব্যাপারে। এখন আপনার কি মনে হবে? শুড ইউ টেল দ্য ট্রুথ? আপনার মনে হবে আমি কি সত্য বলবো নাকি বন্ধুকে বাঁচাবো? সত্য বলা মানে অনেস্টি, আর বন্ধুকে প্রোটেক্ট করা মানে লয়ালটি, বন্ধুর প্রতি লয়াল হওয়া। তাহলে আপনি যদি যেটাই বিচার করুন না কেন, যেটাকে আপনি চুজ করুন না কেন, 100% পারফেক্ট হবেন? যদি আপনি অনেস্টিকে চুজ করেন, বন্ধুর প্রতি লয়াল হবেন না। আবার যদি লয়াল হন, বন্ধুর প্রতি আপনি আবার অনেস্ট হবেন না। কি হ্যাঁ না? তাহলে মরাল ডিলেমা তাহলে কি? একের অধিক সিচুয়েশন আমাদের সামনে আছে, কোনো সিচুয়েশন আমাদের জন্য পারফেক্ট না, এরকম সিচুয়েশনকে আমরা বলছি মরাল ডিলেমা। তাহলে এরকম সিচুয়েশন আমরা কি করি? আমরা যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো একটা সিচুয়েশনকে বেছে নেই। আমাদের মনে হয় কি যেটাতে আমাদের কম ক্ষতি হতে পারে, আমাদের মনে হচ্ছে এটাতে কম ভুল হবে, কোনোটা পারফেক্ট না, বাট যেটা নিয়ার টু পারফেক্ট সেটাকে আমরা বেছে নেই রিজনিং দিয়ে। যেমন অনেকেই আছেন এনটিপিসি এবং এসএলএসটির মধ্যে এসএলএসটিকে বেছেছেন। কেন? স্যার একবার হবে, এরপরে আবার কবে হবে? নিজের সাবজেক্ট এতদিন পড়েছি স্যার, গ্রিপ আছে স্যার, পাবো স্যার, এর জন্য এসএলএসটি। ঠিক আছে। আবার অনেকে হতে পারে এসএলএসটি বাচ্চা না, বিভিন্ন কারণে, আদৌ পরীক্ষা হবে বলে চাকরি থাকবে থাকবে না সেটা ভাবছে অনেকে, এর জন্য এনটিপিসির জন্যই কাজ খাটছে। বা ভাবুন, আপনার এখানে যে এক্সাম্পলটা আছে, বন্ধু ভুল করেছে, টিচারকে কি সত্যটা বলবো নাকি বন্ধুকে বাঁচাবো? এখন আপনার মনে হতে পারে আমি তো হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, নাকি কি আমি হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির, আমাকে সবসময় সত্য কথাই চলতে হবে,
আর ওই বন্ধু তো সেদিন তো আমার থেকে 5,000 টাকা নিয়ে রাখছে, কবে থেকে দেয়ও না, একটু কেস খাওয়াই দিই, এরকম আপনাদের মনে হতে পারে। তাহলে তখন সত্যটাই বলবেন, বন্ধুর প্রতি লয়াল থাকবেন না। আবার কি, বন্ধুত্ব খুব স্যার বড়, ও আমাকে অনেকবার বাঁচিয়েছে, তাহলে আবার বন্ধুর প্রতি লয়ালই হবেন, মিথ্যা বলে দিবেন সেই ক্ষেত্রে, যতই আপনি সত্যবাদী যুধিষ্ঠির হন। তাহলে এই যে যুক্তিটা দিয়ে আপনি কোনো কিছুকে বেছে দিচ্ছেন, সেটা হচ্ছে মরাল রিজনিং। মরাল রিজনিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান individual thinks through and decide what is right and wrong in a given situation. It involves using logic, values, empathy, and ethical principle to make moral decision. মানে আপনি কোনো ডিসিশনে পৌঁছাচ্ছেন, কোনো একটা জিনিসকে আপনি বেছে নিচ্ছেন, নিশ্চয়ই কোনো যুক্তির মাধ্যমে বেছে নিচ্ছেন, সেই যুক্তিটাকে বলা হয় মরাল রিজনিং। ওকে, তো এখানে একটা ডিলেমা আছে মরাল ডিলেমার মধ্যে, হেন্স ডিলেমা। হেন্স এক ব্যক্তি ছিলেন, ওনার ওয়াইফ খুব একটা কঠিন একটা রোগে ভুগছিল, যার ওষুধ কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। ওকে, কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না। হঠাৎ হেন্স একদিন জানতে পারে যে একটা দূরে কোনো কেমিস্টের শপে ওষুধটা পাওয়া যাচ্ছে। তো হেন্স ওর কাছে যা যা টাকা ছিল সবকিছু নিয়ে কেমিস্টের কাছে ওষুধটা আনতে যায় এবং বলে, কেমিস্টকে ওষুধটা দেওয়ার কথা বলে। বাট কেমিস্ট বলে এই ওষুধের দাম আরো বেশি, তোমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে হবে না। হেন্স অনেক রিকোয়েস্ট করে, আমাকে দিয়ে দাও, আমি পরে দিয়ে দিব। বাট বাট কেমিস্ট বলে না, আমার যতটুকু যা দাম সেই দামই তোমাকে দিতে হবে, পুরো দাম না দিলে আমি ওষুধ দিব না। তো হেন্স অনেক রিকোয়েস্ট করার পরে যখন ওষুধ দেয় না, তখন হেন্স কি করে, শেষে চুরি করে নিয়ে গিয়ে স্ত্রীর প্রাণ বাঁচায়। তাহলে হেন্সের কাছে এটা কি ছিল, ডিলেমা, চুরি করব নাকি চুরি করব না। চুরি করলে বউ বাঁচবে, আর চুরি করাটা হেন্সের কাছে কি ছিল, হয়তো প্রিন্সিপালের বিরুদ্ধে ছিল, একটা খারাপ কাজ, ভুল কাজ করছে। যেমন দেখুন এখানে বলেছে, হাইনাস বা হেন্স যেটাই হোক নামে এক লোকের স্ত্রী খুব অসুস্থ এবং তার জীবন বাঁচাতে একটি ওষুধের দরকার। ওই ওষুধটি একটি ফার্মাসিস্ট আবিষ্কার করেছে, কিন্তু সে এর দাম খুব বেশি রাখছে। তো হেন্স কি করে, হেন্সের পক্ষে দেওয়া সেটা কি একদমই অসম্ভব ছিল। হেন্স অনেক চেষ্টা করেও টাকা জোগাড় করতে পারে না। সে ফার্মাসিস্টকে বলে, আমাকে কম দামে দাও বা আমি পরে টাকা দিব, আমাকে কম দামে দাও বা পরে টাকা দিব। বাট কেমিস্ট কি করে, ফার্মাসিস্ট কি করে, বাট আমি ওষুধটা দিব না। অবশেষে হেন্স কি করে, চুরি করে গিয়ে বউয়ের প্রাণ বাঁচায়। তাহলে হেন্সের জন্য এটা তো কি একটা ডিলেমা সিচুয়েশন ছিল না, ডিলেমা ছিল না, উভয় সংকট। ডিলেমা হচ্ছে উভয় সংকট, যে চুরি করব না চুরি করব না। চুরি করলে বউ বাঁচবে, বাট চুরি করা তো ভুল কাজ। এবার চুরি না করলে যদি সঠিক থাকি, কাজটা যদি সঠিক না করি, যদি আমি সঠিকই করি, তাহলে বউ মারা যাবে। তাহলে এগুলো হেন্সের জন্য কি ছিল, ডিলেমা ছিল। তো খোলবার কি করতেন, এরকম ডিলেমা বাচ্চাদের সামনে তুলে ধরতেন। ঠিক আছে, এরকম বিভিন্ন ডিলেমা তুলে ধরতেন এবং জিজ্ঞাসা করতেন, এই ডিলেমার উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতেন, কোনটা ঠিক কোনটা ভুল। তিনি দেখলেন বাচ্চারা যেটাকে ঠিক বলছে সেটাকে ভুল বলছে, সেটা কি হচ্ছে, বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে সুদীপ্ত স্যার আছেন? সুদীপ্ত স্যার, ওকে, ক্লিয়ার হলো এতটুকু না হলো না? ওকে ওকে, দেখুন এখন আমরা এই থিওরির লেভেলগুলো পড়বো এবং স্টেজগুলো পড়বো। তিনটা লেভেলে দুটো করে স্টেজ রয়েছে। ওকে, দেখুন প্রি কনভেনশনাল লেভেল, প্রথম লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল। অ্যাকচুয়ালি কনভেনশনাল কথাটা মনে রাখবেন, একটা হচ্ছে প্রি কনভেনশনাল, একটা হচ্ছে কনভেনশনাল, একটা হচ্ছে পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনাল লেভেলে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ বা টিট ফর ট্যাটো বলে এটাকে। যাই হোক, দেখুন কি বলেছে, প্রি কনভেনশনাল লেভেল ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ moral development, mostly seen in children up to 9 years old. At this level, morality is controlled by external forces. Child do not think about what is socially right and wrong. Instead, they decide what is right based on fear of punishment, desire of reward, personal interest. তাহলে এই সময় বাচ্চারা কোনটা ঠিক কোনটা ভুল নিজে ডিসাইড করতে পারে না। প্রি কনভেনশনাল লেভেলে ওরা কি অন্যের উপর, বাইরের কারোর উপর নির্ভরশীল থাকে। যেমন মা বাবা হতে পারে, কোনো ও স্যার ম্যাডাম হতে পারে, দাদা দিদি হতে পারে, তাদের উপর। বা ও দেখছে ঠিক ভুল বিচার করছে কি হবে, যেখানে ওর ইন্টারেস্ট রয়েছে সেখানে। বা
পানিশমেন্ট আর রিওয়ার্ডের মাধ্যমে কোনো কাজ করার পর আমাকে পানিশ করা হচ্ছে না রিওয়ার্ড দেওয়া হচ্ছে। পানিশ করা হলো তার মানে কাজটা ভুল করেছি, রিওয়ার্ড দেওয়া হলো তার মানে কাজটা ঠিক করেছি। যেমন প্রথম যে স্টেজ, অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন বা পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স বলা থাকতে পারে। কি বলেছে? দ্য ফোকাস ইজ টু অ্যাভয়েড পানিশমেন্ট, শাস্তিকে এড়ানো, এটাই হচ্ছে মূল লক্ষ্য। রাইট অ্যান্ড রং আর ডিটারমাইন্ড বাই হোয়াট লিডস টু পানিশমেন্ট অ্যান্ড অর রিওয়ার্ড, সঠিক বা ভুল নির্ধারিত হয় কোনো কাজ করলে শাস্তি না পুরস্কার পাওয়া যায় তার উপর ভিত্তি করে। ইফ আই স্টিল আই উইল বি পানিশড, সো স্টিলিং ইজ রং, আমি যদি চুরি করি তাহলে আমাকে পেটাবে, তাহলে চুরি করাটা ভুল কাজ। বোঝা গেল স্টেজ 1। এরপরে স্টেজ 2, এটা হচ্ছে সামনের জন আমার সাথে যেরকম বিচার করবে, সামনের জন আমার সাথে যেরকম ব্যবহার করবে আমি তার সাথে ঠিক সেরকম ব্যবহার করব, সেটাই ঠিক। সামনের জন যদি ভালো করে তাহলে আমি তার সাথে ভালো ব্যবহার করব, সামনের জন খারাপ করলে খারাপ করব, সেটাই ঠিক। এটা হচ্ছে কি টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট বা ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ। দেখুন এখানে মরালিটি ডিসাইড হবে কি দ্বারা, কিসের দ্বারা? সামনের জন কিরকম আচরণ করছে তার দ্বারা। Children begin to realize that people have different views and needs. Right is what satisfies personal need or involves fair exchange. যেটা কি লেনদেনটা ঠিক হচ্ছে কিনা। I will help you if you help me, যদি তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে হেল্প করবো। তার মানে কি সামনের জন যেরকম আচরণ করবে তেমন আচরণ করবো, হবে না? একটা বাচ্চা আপনারা লক্ষ্য করবেন, যারা প্রাইমারি স্কুলে পড়ানোর অভিজ্ঞতা আছে তারা দেখবেন এরকম হয়েছে কিনা। কোনো না প্রাইমারি স্কুলের বাচ্চা, 6-7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা কোনো একটা কমপ্লেন নিয়ে এসেছে যে ম্যাডাম বা স্যার ও আমার জামায় দাগ দিয়েছে। তখন বলবেন এই তুই কেন জামায় দাগ দিয়েছিস? বলবে কি স্যার ও আমাকে আগে দাগ দিয়েছে। আচ্ছা তুই কেন দাগ দিয়েছিলি? স্যার ও আমার ব্যাগে দাগিয়েছে। তুই কেন ব্যাগে দাগালি? স্যার ও আমার ব্যাগে দাগিয়েছে। কেন ব্যাগে দাগিয়েছিস? স্যার ওর বেঞ্চটা পাড়া দিয়ে আমার ব্যাগ দিয়ে মুছেছে। কেন 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 ব্যাগ মুছেছিস? আগের দিন ও মুছেছে স্যার। তার মানে কি যেরকম করছে আমি তার সাথে তেমনই করব। সামনের জন ভালো আচরণ করলে আমি ভালো করব, সামনের জন খারাপ করেছে আমিও খারাপ করব। এটা হচ্ছে কি টিট ফর ট্যাট বা মিউচুয়াল এক্সচেঞ্জ বলে, অনেক সময় মিউচুয়াল এক্সচেঞ্জ বা ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ বলে। ক্লিয়ার এতটুকু? কিভাবে ডিসাইড হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল? সব দেখুন এক্সটার্নাল ফ্যাক্টর, বাইরের জন কিরকম করছে তার উপর। এরপর হচ্ছে কনভেনশনাল স্টেজ। এই স্টেজে কি হবে? সোশ্যাল রুলস, ল, ঠিক আছে, সামনের জন্য আমাকে কিরকম দেখতে চায় সেগুলোর উপর ভিত্তি করে আমরা মরালিটি ঠিক করবো। ওকে, দেখুন পিপল ফোকাসেস অন বিং অ্যাজ গুড বাই আদার্স অ্যান্ড মেনটেনিং সোশ্যাল অর্ডার। ফলোইং রুলস টু বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড বাই সোসাইটি, মানে তাদের প্রধান লক্ষ্য হলো ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়া, নিয়ম মানা এবং সমাজে গ্রহণযোগ্যতা পাওয়া। This level usually develops in later childhood to early adolescence. কি বলেছে দেখুন এখানে দুটো স্টেজ থাকে। স্টেজ 3 গুড ইন্টারপার্সোনাল রিলেশন বা গুড বয় গুড গার্ল বা গুড বয় ব্যাড গার্ল এরকম দেওয়া থাকে। নাইস গার্ল গুড বয় দেওয়া থাকে, নাইস গার্ল গুড বয় দেওয়া থাকে অনেক সময়। তার মানে এই সময় কি সবাই নাইস গার্ল গুড বয় হতে চায়। নাইস গার্ল গুড বয় মানে কি সবার কাছে আমি ভালো থাকবো, সবার কাছে ভালো থাকবো। সবার কাছে ভালো থাকবো কেন? এখন সবার রিলেশনটা আমি মেনটেন করতে চাইবো, সবার সাথে ভালো রিলেশন মেনটেন করতে চাইবো। তাহলে এর জন্যই বলেছে কি গুড ইন্টারপার্সোনাল রিলেশন, সবার সাথে আমি কেবল রিলেশনটা ভালো রাখবো। সবাই যেরকম আমাকে দেখতে চাই আমি তার মতো হওয়া শুরু করব। আমি সবাই আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা আমি করা শুরু করব। ওকে, বিহেভিয়ার ইজ গাইডেড বাই ডিজায়ার টু বি লাইকড অর অ্যাপ্রুভড বাই আদার্স, মানে অন্যজন আমাকে কিভাবে দেখতে চায়, অন্যরা আমাকে কিভাবে পছন্দ করবে সেই কাজগুলো আমি করব। মরালিটি ইজ বেসড অন বিং হেল্পফুল, কাইন্ড অ্যান্ড লয়াল, নৈতিকতা নির্ধারিত হয় কিভাবে? সহানুভূতি, দয়া এবং লয়ালিটির মাধ্যমে। এক্সাম্পল, আই শুড বি নাইস সো পিপল উইল লাইক মি, সো দ্যাট পিপল উইল লাইক মি, মানে আমি যদি ভালো থাকি তাহলে মানুষ আমাকে কি করে পছন্দ করবে। তার মানে কি সে ভালো থাকার চেষ্টা করছে সবার কাছে। এর পরের স্টেজ হচ্ছে সোশ্যাল অর্ডার মেনটেনিং। এই সময় কি সমাজের কি রুলস রেগুলেশন সেটাকে আমি মেনে চলবো, সমাজের কি রুলস রেগুলেশন সেটাকে আমি মেনে চলবো। সমাজে যেটা রুলস আছে সেটাকে আমি মানবো, সমাজে যেটাকে করা হয় করতে বলে সেটা করবো, সমাজে যেটাকে করতে বলে না সেটা আমি করবো না। এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। মানে সমাজে আমি রাস্তা দিয়ে চলছি,
আমি যদি দেখি রেড লাইট আছে তাহলে আমি যে কোনো পরিস্থিতিতে রেড লাইটে দাঁড়াবো, যদি দেখি গ্রিন লাইট তাহলেই আমি যাবো, তাহলে আমি যাবো না। তাহলে এটা কি সমাজের যা রুলস রেগুলেশন আছে সেটা কি আমি মানবো। রাইট অ্যান্ড রং আর ডিটারমাইন বাই লস, রুলস অ্যান্ড অথরিটি। সঠিক ভুল নির্ধারিত হয় আইন এবং কর্তৃপক্ষের নিয়মে। দ্য ফোকাস ইজ অন দ্য ডিউটি, অবিডিয়েন্স অ্যান্ড মেনটেনিং অর্ডার ইন সোসাইটি। মানে সমাজে যেগুলো রুলস রেগুলেশন আছে সেটা দিয়ে আমি চলবো। এক্সাম্পল কিরকম দিয়েছে, উই মাস্ট ফলো দ্য ল অর সোসাইটি উইল ফল ইনটু কেওস। আমরা যদি নিয়ম না মেনে যদি বিশৃঙ্খলা তৈরি করি তাহলে কি হবে, বা আমরা যদি নিয়ম না মানি তাহলে কি হবে, সমাজে বিশৃঙ্খলা দেখা যাবে। তাই আমাদের নিয়ম মানতে হবে। মানে সমাজে যেটা রুলস রেগুলেশন আছে সেটা আমাদের মেনে চলতে হবে। ক্লিয়ার? এতটুকু। আচ্ছা, এরপরে লাস্ট লেভেল পোস্ট কনভেনশনাল। এখানে আমরা নিজেরা বিচার করা শিখবো। এখানে আমাদের মধ্যে কি নিজেরা বিচার করা শিখবো। দেখুন, এটা সর্বোচ্চ স্তর। এই পর্যায়ে ব্যক্তি শুধুমাত্র নিজের লাভ, সামাজিক নিয়মের কারণে নয়, বরং নৈতিক নীতিগুলো এবং আদর্শের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। মানে শুধু নিজের জন্য কোনটা ভালো মন্দ সেটা বিচার করে না, আমি দেখি সমাজে কোনটা আদর্শ, সমাজের মানুষের জন্য কি ভালো হবে সেটার উপর ভিত্তি করে মানুষ ডিসিশন নেয়। তারা ন্যায় বিচার, মানবাধিকার, নৈতিক সত্যতা সর্বোচ্চ গুরুত্ব দেয়। মানে কি, কোনটা রাইটস, হিউম্যান রাইটস, কোনটা হচ্ছে আমার কনসিয়াস, মানে আমার বিবেক আমাকে কি বলে, মানুষ বিবেককে এখানে গুরুত্ব দেয়। ওকে, এর জন্য হতে পারে অনেক সময় দেখা যায় কি মানুষ আইনকেও ভাঙে। ঠিক আছে, মানুষ অনেক সময় আইনকেও ভাঙে। যেমন প্রথম 5 স্টেজ সোশ্যাল কন্ট্রাক্ট। দেখুন, একটা জিনিস বুঝুন, যখন আমরা সমাজের রুলস রেগুলেশন পুরো মেনে চলবো, চোখ বন্ধ করে সমাজের রুলস রেগুলেশন মানবো, তখন কোনো সিচুয়েশন আসবে যেগুলো আমাদের ক্ষতি করবে। যেমন আমি বললাম রেড সিগন্যালে দাঁড়াতে হবে সব সময় আমাদের, বাট আমি যদি অ্যাম্বুলেন্সে আমার বাবা মাকে নিয়ে যাই, সেই সময় আমি অ্যাম্বুলেন্সের জন্য রেড সিগন্যাল মানবো? কখনোই না। তাহলে সমাজের রুলসটাকে যদি মানি তাহলে আমার ক্ষতি হচ্ছে। তাহলে এর জন্যই কি পরের স্টেজটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। সমাজের সাথে কি হচ্ছে, চুক্তি হচ্ছে। কি চুক্তি? যে সমাজ, আমি তোমার রুলস রেগুলেশন মেনে চলবো, বাট বিনিময়ে তুমি আমার কোনো ক্ষতি করবে না। আগেরটাই কি ছিল, পুরো সমাজের রুলস রেগুলেশন মানবে, ক্ষতি হোক তাও মানবো। এবার কি, ততক্ষণ মানবো যতক্ষণ আমার ক্ষতি হবে না। যদি সমাজের রুলস রেগুলেশন যদি আমার ক্ষতি করে, সেই সময় আমি সমাজের রুলস রেগুলেশনকে মানবো না, সেই সময় আমি সমাজের রুলসকে ব্রেক করব। যতক্ষণ আমার ক্ষতি হবে না ততক্ষণ আমি রুলস রেগুলেশনকে মানবো। আগেরটাই কি, ক্ষতি হলেও রুলস রেগুলেশন মানবো, যেটা হচ্ছে সোশ্যাল অর্ডার। সোশ্যাল কন্ট্রাক্টকে ততক্ষণ মানবো যতক্ষণ সমাজে আমার ক্ষতি করবে না, যেই ক্ষতি করবে সেটাকে ব্রেক করব। ওকে, দেখুন, পিপল রিয়ালাইজ দ্যাট লস আর ইম্পর্টেন্ট বাট নট অ্যাবসলিউট। মানুষ কিভাবে, যেগুলো সমাজের রুলস আছে সেটা ইম্পর্টেন্ট বাট অ্যাবসলিউট না, মানে অপরিবর্তনশীল না, সেটাকে পরিবর্তন করা যেতে পারে। আগেরটাই কি, সমাজের যা রুলস আছে সেটাকেই মানতে হবে, সেটাকে পরিবর্তন করা যাবে না। এবার কি, প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে। ল শুড প্রোটেক্ট হিউম্যান রাইটস। ল আমাদের কি করা উচিত, আইনের মাধ্যমে আমাদের অধিকার রক্ষা উচিত। ইফ এ ল ইজ আনফেয়ার ইট ক্যান বি চেঞ্জ থ্রু ডেমোক্রেটিক মিনস। অন্যায় আইন পরিবর্তন হওয়া উচিত। এক্সাম্পল, দ্য ল শুড বি সার্ভ দ্য পিপল, ইফ দ্য ল হার্টস পিপল রাইটস ইট শুড বি চেঞ্জ। মানে কোন একটা ল, সেটা যদি মানুষের অধিকারকে যদি খণ্ডিত করে তাহলে সেই লটাকে কি চেঞ্জ করতে হবে। ওকে, বোঝা গেল এতটুকু? লাস্ট স্টেজ ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। এবার কি হবে, আমি কোনটা ঠিক কোনটা ভুল, এখন আমি কি চিন্তা করবো, সমাজের জন্য চিন্তা করছি, পুরো সমাজের জন্য চিন্তা করতে গিয়ে আমি নিজেরও ক্ষতি করতে পারি। আপনারা যদি লক্ষ্য করি, আমরা যারা ফ্রিডম ফাইটারদের কথা দেখি, তারা কি ভুল, কোনটা ঠিক কোনটা ভুল যখন বিচার করতে গিয়েছিল, তারা দেখুন নিজেরও কিন্তু ক্ষতি করেছে। ভগৎ সিং যখন কারোর গায়ে যখন বোম মারতে যাচ্ছে, বা কেউ একজন যখন কারো গায়ে বোম মারতে যাচ্ছে, তখন কি দেখছে, যে আমার দেশকে স্বাধীন করতে হবে, আমার দেশের মানুষগুলোকে ভালো জীবন দিতে হবে, ইংরেজরা আমাদের উপর অত্যাচার করছে। তাহলে সে নিজের কথা চিন্তা করলো না, সেই সময় কি ল আছে তাকে ব্রেক করো, ঠিক আছে, কিন্তু সে কি করলো, বৃহত্তর কিছু ভালোর জন্য সে কি করলো, আইনকে হাতে তুলে নিল। এটা এর জন্য কি বলছে, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। মানে ইউনিভার্সাল এথিক্যাল মানে ইউনিভার্সে কোনটা এথিক্যাল সেটা আমার প্রিন্সিপাল। আমি আমার কথা চিন্তা করব না, আমি ইউনিভার্স, পুরো গোটা দুনিয়া বা আমার গোটা দেশের জন্য কোনটা ভালো সেই কথা চিন্তা করছি। ওকে,
মানে অন্যের ভালো করতে গিয়ে নিজেরও ক্ষতি করতে পারে। মরালিটি ইজ বেসড অন ইন্টারনাল প্রিন্সিপাল অফ কনসাইসনেস, মানে আমার বিবেক, আমার চেতনা আমাকে কি বলে, অ্যান্ড ইউনিভার্সাল জাস্টিস। সিদ্ধান্ত নেওয়া হয় ব্যক্তিগত বিবেক এবং ন্যায়বোধের উপর ভিত্তি করে। পিপল সে ডিজ অফ এ ল দে কনসিডার মরালি রং। আচ্ছা, কেউ কেউ আইন ভাঙাতেও প্রস্তুত। এখানে কি হবে, কেউ কেউ আইন ভাঙার জন্য প্রস্তুত থাকবে। যেমন গান্ধীজি অহিংস আন্দোলন, আইন অমান্য আন্দোলন করেছিল। আচ্ছা, দে ভ্যালু ট্রুথ, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ইভেন ইফ ইট ইনভলভস পার্সোনাল রিস্ক। দেখুন, সত্য, সমতা এবং ন্যায় এগুলোকে সর্বোচ্চ মূল্য দিবে। কোনটা ট্রুথ, কোনটা ইকুয়ালিটি, ঠিক আছে, কোনটা জাস্টিস, সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবে। ইভেন ইফ দ্য ল সেস ইট ইজ ইললিগাল ইট মাস্ট নট এথিক্যালি রাইট। মানে একটা আইন, যেটা আমার আইন যাই বলুক না কেন, আমি নৈতিকভাবে সঠিকভাবে কাজটা করবো। মানে ধরুন, অনেক সময় আমরা দেখি অনেক আইন তৈরি হয় যার আমরা বিরোধিতা করতে যাই। আমরা বলি এই আইন চলবে না, এই আইনের মধ্যে পরিবর্তন করতে হবে, এই আইন আমার ক্ষতি করছে না কিন্তু হয়তো অন্য মানুষের ক্ষতি করছে, আমার ক্ষতি করবে না কিন্তু অন্য মানুষের ক্ষতি করবে। তখন আমরা কি করি, ওই আইনের বিরোধিতা করি। তখন সেটা কি হচ্ছে, ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবার এতটুকু ক্লিয়ার হলো? এরপরে প্রশ্নে যাব। আচ্ছা, যতটুকু আমি পড়ালাম এতটুকু আমার মনে হয় পড়তে হবেই। পরীক্ষা যেহেতু 3 মাসে হবে, 3 মাস আমাদের সিলেবাস, এতটুকু কারো কোনো অসুবিধা হয়নি তো? কারো কোনো অসুবিধা? যতটুকু বললাম, এরপরে আমি প্রশ্ন সলভ করাবো, কিছু আছে। সবাই বুঝতে পেরেছেন পড়ায়? ওকে, তাহলে কিছু প্রশ্নে আসি। বলেছে নিচের কোনটি, হ্যাঁ কপিল স্যার বলুন। স্যার আসবে স্যার, পরে পরে যখন পড়াবো তখন আসবে। Okay? আচ্ছা, নিচের কোনটি বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? ওকে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করছে। গ্রোথ রেফার্স টু চেঞ্জ ইন বিহেভিয়ার, ডেভেলপমেন্ট রেফার্স টু সাইজ। গ্রোথ ইজ কোয়ান্টিটেটিভ চেঞ্জ, ডেভেলপমেন্ট ইজ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। গ্রোথ কন্টিনিউস থ্রু আউট লাইফ, ডেভেলপমেন্ট স্টপস অ্যাট অ্যাডাল্টহুড। গ্রোথ ইজ মেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ফিজিক্যাল। কোনটা হবে? 2 বি। ওকে, নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাকুরেটলি রিফ্লেক্টস দ্য হলিস্টিক নেচার? হলিস্টিক মানে কিন্তু সামগ্রিক, হ্যাঁ, মানে আমরা বলি না সামগ্রিক বিকাশ, যেখানে হচ্ছে আমরা শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্ট না, ইমোশনাল, সোশ্যাল সবকিছু আসবে। মানব বিকাশের সামগ্রিক প্রকৃতি নিচের কোন বিবৃতিতে সঠিকভাবে প্রতিফলিত হয়েছে? গ্রোথ অকার্স অনলি ইন ফিজিক্যাল অ্যাসপেক্ট, ডেভেলপমেন্ট ইজ লিমিটেড টু চাইল্ডহুড ইয়ার্স, ডেভেলপমেন্ট ইনক্লুডস ফিজিক্যাল, কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ডাইমেনশন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর সিনক্রোনাস টার্মস। সি নম্বরটা। আচ্ছা, আমি বলে যাচ্ছি, যদি কারো কোনো অন্য অপশনে যদি মনে হয় যে স্যার আমার ওটা মনে হয়েছিল, অবশ্যই আমাকে বলবেন। ওকে, নেক্সট। হুইচ প্রিন্সিপাল সাজেস্ট দ্যাট ডেভেলপমেন্ট অকার্স ফ্রম সেন্টার অফ দ্য বডি টু আপওয়ার্ড যাবে, টু আউটওয়ার্ড যাবে, মানে কেন্দ্র থেকে বাইরের দিকে যাবে? কোনটা? প্রক্সিমো ডিস্টাল প্রিন্সিপাল। সিপালো করেল হচ্ছে মাথা থেকে পা, তাই না? বলুন। না 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 না, দেখুন দেখুন, আপনি নর্মালি বুঝুন। যখন আমি বললাম জেনারেল টু স্পেসিফিক, তার মানে কি হচ্ছে স্যার, হাতের পুরো পুরো হাতটা ডেভেলপ হলো, তারপরে কি হবে স্যার, স্পেসিফিক, হাতের স্পেসিফিক যে পার্টগুলো আছে তার ডেভেলপ হবে। এটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক। ওকে, যখন আমরা প্রথমে একটা বাচ্চা কাজ করতে যাই, যখনই কোনো কাজ করতে যাবে, দেখুন 5টা আঙুল দিয়ে এইভাবে সুইচ দিবে, এইভাবে সুইচ দেয় 5টা আঙুল দিয়ে। বাট পরবর্তীতে একটু বড় যখন হয়, একটা আঙুল লাগাচ্ছে, মানে স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক আঙুল ব্যবহার করছে। ওকে, আর প্রক্সিমো ডিস্টাল মানে কি, যে কোনো অঙ্গ স্যার, কোনো একটা অঙ্গ ভেতরে ডেভেলপড হয় না, তার কেন্দ্র থেকে অঙ্গটা বাইরের দিকে ছড়াচ্ছে না ডেভেলপমেন্টটা। অভিজিৎ স্যার? ওকে, নেক্সট।
আচ্ছা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য রিলেশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ডেভেলপমেন্ট? নিম্নোক্ত কোনটি উত্তরাধিকার মানে হচ্ছে হেরিডিটি এবং পরিবেশের মধ্যে বিকাশের সম্পর্কে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? ডেভেলপমেন্ট ইজ সোলি ডিটারমাইন্ড বাই হেরিডিটি, এনভায়রনমেন্ট প্লেস এ মিনিমাল সামান্য রোল ইন ডেভেলপমেন্ট, হেরিডিটি সেটস দ্য পটেনশিয়াল অ্যান্ড এনভায়রনমেন্ট শেপস দ্য এক্সপ্রেশন। মানে উত্তরাধিকার বলতে হেরিডিটি সম্ভাবনা নির্ধারণ করে এবং পরিবেশ তা প্রকাশে সহায়তা করে। নাইদার হেরিডিটি অর এনভায়রনমেন্ট ইজ সিগনিফিকেন্ট। ওকে, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন অলরেডি। কারো যদি কোনো রকম সমস্যা হয় বলবেন। ক্লিয়ার তো? ওকে, নেক্সট। এরিকসনের মতে কৈশোরের প্রধান মানসিক সামাজিক দ্বন্দ্বটি কোনটি? অ্যাকর্ডিং টু এরিকসন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল সাইকোলজিক্যাল কনফ্লিক্ট ডিউরিং অ্যাডোলেসেন্স? দেখুন, সিম্পল ভাষায় কখন বলেছে? অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স কোন সময়কাল? আই ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। 12 থেকে 18 না, কৈশোরকালে বলেছে না স্যার? স্যার 12 থেকে 18 না অ্যাডোলেসেন্স? কোন সময়কাল? ডিউরিং অ্যাডোলেসেন্স বলেছে। অ্যাডোলেসেন্স মানে 12 থেকে 18, তো এটা কোনটা হবে স্যার? 12 থেকে 18 কি আমরা কিছু হতে চাই, জীবনে কিছু হওয়ার ইচ্ছা করে, তাহলে কি আইডেন্টিটি ভার্সেস সোল কনফিউশন? ওকে, এটা আমি পরে অ্যান্সার গুলো করে দিবনি, ঠিক আছে? পিডিএফ এ দেওয়া আছে, পিডিএফ এ আমি এটা পরে দাঁড়িয়ে দেবো। ওকে, সি হবে। নেক্সট, ইন হুইচ স্টেজ ডাজ এন ইন্ডিভিজুয়াল স্ট্রাইভ টু এস্টাবলিশ ক্লোজ মিনিংফুল অ্যান্ড রিলেশনশিপ বিয়ন্ড দ্য ফ্যামিলি? বাড়ির বাইরেও রিলেশন করতে চাইবে কখন? কোন স্টেজে, কোন স্তরে একজন ব্যক্তি পরিবারের বাইরে ঘনিষ্ঠ অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে চায়? কোথায়, কখন চাইবে? ইন্টিমেসি, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ক্লিয়ার সবার? ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন হবে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিফ্লেক্টস দ্য কনসেপ্ট অফ জেনারেটিভিটি ইন এরিকসনস থিওরি? জেনারেটিভিটি বলতে আমরা কোনটা বুঝবো? ডেভেলপ সেলফ ট্রাস্ট ইন ইনফ্যান্সি, এক্সপ্লোরিং পার্সোনাল আইডেন্টিটি ডিউরিং অ্যাডোলেসেন্স, কন্ট্রিবিউটিং টু সোসাইটি থ্রু নার্চারিং অ্যান্ড প্রোডাক্টিভিটি, স্ট্রাগলিং উইথ ইন্টিমেসি ইন আর্লি অ্যাডাল্টহুড। কোনটা হবে জেনারেটিভিটি বলতে? সবাই একমত, সি হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, হোয়াট মাইট বি আউটকাম ইফ এ চাইল্ড ইজ কনসিস্টেন্টলি ডিসকারেজড ফ্রম টেকিং ইনিশিয়েটিভ? বাচ্চা কি বলছে, যদি কোনো শিশুকে নিয়মিতভাবে উদ্যোগ নেওয়া থেকে নিরুৎসাহিত করি, বাচ্চা যে ইনিশিয়েটিভ নেয় তার থেকে যদি নিরুৎসাহিত করি তাহলে কি ডেভেলপড হবে? ইনিশিয়েটিভের বিপরীতটা সি হবে। ইনিশিয়েটিভের বিপরীত কি ছিল? গিল্ট ছিল না? যদি ইন্ডাস্ট্রি বলতো ইনিশিয়েটিভ নেওয়া, যদি ইন্ডাস্ট্রি বলতো তাহলে তো ইনফিউরিটি ডেভেলপ হতো না? ওকে, দেখুন এগুলো কিন্তু জানা প্রশ্ন, খুব মাথা ঠান্ডা করুন, সবাই মাথা ঠান্ডা করে অ্যান্সার করুন। আগে অ্যান্সার দিতে হবে জরুরি না, আপনি 5 সেকেন্ড বেশি সময় নিন, ভেবে অ্যান্সার করুন। ইনিশিয়েটিভ, আমাকে কথাটা কি বলছে? ইনিশিয়েটিভ শব্দটা, তাহলে ইনিশিয়েটিভ বিপরীতে কি ছিল স্যার? ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট ছিল। আচ্ছা, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার ইজ এ ফাইনাল স্টেজ অফ এডুকেশন থিওরি। হোয়াট ইজ দ্য সাইকোলজিক্যাল টাস্ক হেয়ার? তাহলে এখানে এই স্তরে মানসিক কাজটা কি? টু এস্টাবলিশ এ স্টেবল আইডেন্টিটি, টু ডেভেলপ ট্রাস্ট ইন রিলেশনশিপ, to reflect on life and accept it is meaningful, to explore career and role commitment. কি হবে এখানে? ইগো ইন্টিগ্রিটিতে কি হয়? লাস্ট স্টেজ, জীবনের পিছন দিকে তাকাই। এ কেন স্যার? বর্ণা ম্যাম, আমরা ইগো ইন্টিগ্রিটি কখন? লাস্ট স্টেজ না? লাস্ট স্টেজে আমরা কি দেখি? জীবনের পিছন দিকে তাকাই না? জীবনের পিছন দিকে তাকিয়ে দেখি না যে জীবনটা আমরা কিরকম কাটালাম? দেখুন আমি অ্যান্সারগুলো তাড়াতাড়ি বলে দিচ্ছি, কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বুঝতে চান যে কেন হচ্ছে স্যার এটা, আমি বোঝাবো। আপনার যদি কেউ যদি না বলেন তাহলে আমি বুঝে যাবো বুঝে গেছেন। তাহলে যেহেতু সময় কম, আপনাদের সময় খুব দামি, এর জন্য আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন। অ্যাকর্ডিং টু খোলবার্গ, হুইচ ফ্যাক্টর প্রাইমারিলি ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট অফ এ মরাল রিজনিং? কোনটা প্রাইমারি ফ্যাক্টর? ইমোশনাল ম্যাচুরিটি, কগনিটিভ ডেভেলপমেন্ট, প্যারেন্টাল ডিসিপ্লিন না রিলিজিয়াস টিচিং? খোলবার্গ
পড়েছি আমরা, পিয়াজের তত্ত্ব থেকে এসেছে। তাহলে ইনিশিয়াল স্টেজে কি হবে? কগনিটিভ ডেভেলপমেন্ট, থিঙ্কিং। ওকে, at which level of Kohlberg theory do individual conform to social norms to maintain social order? সোশ্যাল অর্ডারটাকে মেনটেন করা কোন স্টেজে, কোন লেভেলে হয়েছে? প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল না অটোনোমাস? অটোনোমাস তো লেভেলই নেই। কনভেনশনালে ছিল না দুটো, নাইস গার্ল গুড বয়, বা গুড বয় নাইস গার্ল, যেটাই বলি না কেন, বা নাইস গার্ল নাইস বয়, এরকম থাকতে পারে। আর এটা হচ্ছে সোশ্যাল অর্ডার মেনটেনিং। ওকে, এই পিডিএফটাকে আমি আরেকবার পাঠাবো অ্যান্সারগুলো দিয়ে। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ দ্য স্টেজ 6 ইন Kohlberg's moral development theory? Obedience to avoid punishment, mutual interpersonal expectation, universal ethical principle, law and order orientation. 6 stage. See. Okay. Which stage best represent the idea I would not steal the drug because it is against the law? আমি কোনো ড্রাগ বা ওষুধ এখানে চুরি করব না কারণ এটা লয়ের বিরুদ্ধে, মানে আইনের বিরুদ্ধে। তাহলে কোনটা হবে? স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 4 না স্টেজ 6? আইনের বিরুদ্ধে। স্টেজ 4 ল অ্যান্ড অর্ডার হবে। তখন এখানে আমরা পুরো ল অ্যান্ড অর্ডার কি আছে সেটাকে মেনটেন করি। তাহলে 3 নম্বরটা ভেরি গুড। এই ছিল আজকের আমাদের প্রশ্নগুলো। ওকে, দেখুন এতটুকু ক্লাস ঠিক আছে, প্রথম দিন তো তাই বলছি। ওকে, তো মোটামুটি দেখুন 2 ঘন্টা ক্লাস হলো, 2 ঘন্টা, 2.25 ঘন্টা, 2.5 ঘন্টা এতটুকু রাখার চেষ্টা করবো। ওকে, হ্যাঁ স্যার বলুন, মিলন স্যার বলুন।